আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি বলে দিচ্ছি, প্রথম 10-15 মিনিট আমরা এই টপিকটাকে যাতে মুখস্থ না করতে হয় সেই জন্য আমাদের কি কি জানা দরকার, কিছু বেসিক জিনিস আমি এখানে আলোচনা করবো আজকে। তারপরে এই টপিকের যে নিয়মগুলো আছে, বিশেষ করে বইয়ে যেগুলো দেওয়া আছে, এই নিয়মগুলো নিয়ে আমি একটু কাহিনী করছি। সেটা হচ্ছে আমি একটা টেবিল করে দিচ্ছি, তোমরা ওই টেবিলটা স্ক্রিনশট নিবা, নিয়ে দেখবা যে ওই টেবিলটা দিয়ে মোটামুটি 70-80% তোমরা এখানে কমপ্লিট করতে পারবা। তো কথা না বলে একটু কাজ করা শুরু করি। প্রথম কথা, এই টপিকে ভয় কেন আসলে? এটা কতদিনও বলছি যে এই টপিকে আমাদের এত 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 নিয়ম স্টুডেন্টরা সবসময় মুখস্থ করে। আর এই মুখস্থ করাটাই হচ্ছে সব থেকে বড় আমাদের ভুলের জায়গা। কারণ একটু যদি টিচার ঘুরায় দেয় প্রশ্নটা, তখনই আমাদের জাস্ট চক্ষু চড়ক গাছ, আমরা আর কিচ্ছু করতে পারি না, মানে খাতা ফাঁকা রেখে চলে আসি। তো আমরা মুখস্থ বিদ্যা আজ থেকে বাদ। এখন মূল কথা হচ্ছে, এই টপিকের ক্ষেত্রে তাহলে সলিউশন কি? দ্য অনলি সলিউশন, আমাদেরকে দুইটা বিষয় জানতেই হবে। নাম্বার ওয়ান, ক্লজ আইডেন্টিফিকেশন। ভালো মতো ক্লজকে আইডেন্টিফাই করতে পারা, অর্থাৎ কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, এইগুলা আইডেন্টিফাই করতে পারা, এটা হচ্ছে আমাদের একটা পূর্ব শর্ত। আর একটা হচ্ছে লিঙ্কার বা কনজাংশন। এটা আমরা কানেক্টর টপিকেও পড়েছি যে যদি কনজাংশন, বিশেষ করে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ওই যে ফ্যান বয়েজ আমরা শিখেছিলাম, এই সমস্ত কনজাংশন গুলা দিয়ে কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়, ঠিক আছে, এইটা বুঝতে পারলে আমাদের এই টপিকটা আসলে খুবই সোজা হয়ে যায়। আমি জাস্ট একটু শুরুর দিক থেকে আলোচনাটা শুরু করছি। নাম্বার ওয়ান, ক্লজ কি? এর আগে আমি একাধিকবার বলেছি, বারংবার বলেছি, আজকে জাস্ট ফর দ্য সেক অফ দ্য ডিসকাশন আবারও বলছি। ক্লজ বলো বা ফ্রেজ বলো, দুইটারই বাংলা হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। ক্লজ আর ফ্রেজের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি, ক্লজের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফিনাইট ভার্ব থাকবে, যেটা ফ্রেজের মধ্যে থাকবে না। তো ফ্রেজও হবে গ্রুপ অফ ওয়ার্ড, মানে একাধিক শব্দ, ক্লজও হবে একাধিক শব্দ। আমি যদি জাস্ট একটু উদাহরণ দিই, যেন আমি যদি বলি যে উইদাউট ওয়ার্কিং হার্ড। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু একাধিক শব্দ আছে, মানে গ্রুপ অফ ওয়ার্ডস। এটা যদি আমরা একটা বাক্যের মধ্যে নিয়ে আসি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট সাকসিড ইন লাইফ। ওকে, এখন প্রথম যে অংশটা, এটা কি কোনো ক্লজ নাকি ফ্রেজ? হোয়াট ইউ থিঙ্ক, রোহান, তানভীর, সানজিদা? ইজ ইট আ ফ্রেজ অর ইজ ইট আ ক্লজ? উইদাউট ওয়ার্কিং হার্ড, স্যার এটা ফ্রেজ উইদাউট ওয়ার্কিং হার্ড। হোয়াই ইজ ইট আ ফ্রেজ? তার কারণ একটা ক্লজ হতে গেলে স্যার ওটাতে ফাইনাইট ভার্ব মানে সাবজেক্ট থাকতে হয়, কিন্তু এখানে তো স্যার ফাইনাইট ভার্ব নাই। সো তো এই ভেরি জন্যই গুড, আমরা এখানে আসল উত্তরটা পেয়ে গেছি যে যদি ওকে ক্লজ হতে হয়, সো ইন অর্ডার টু বি এ ক্লজ ইউ মাস্ট নিড আ সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন, যে ওই ফিনাইট ভার্বের কাজটা করবে। সো ফিনাইট ভার্ব কি জিনিস সেটা আবার আলাদা একটা ডিসকাশন। আমরা জাস্ট মাথায় রাখার জন্য বলেছিলাম যে আমরা ভার্বের মোটামুটি তিনটা চেহারা মনে রাখবো, যেগুলো নন ফিনাইট, ওইগুলোর বাইরে যা যা আসবে সব ফিনাইট। তার মধ্যে একটা ছিল টু প্লাস ভার্ব ওয়ান, একটা ছিল ভার্বের সাথে আইএনজি যুক্ত, আর একটা ছিল হচ্ছে ভার্ব থ্রি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এইগুলো যদি দেখি, তার মানে এটা কি ফিনাইট না নন ফিনাইট? নন ফিনাইট। তাহলে এই যে ওয়ার্কিং, এটা তো নন ফিনাইট। তাহলে এই জায়গাতে আমরা দেখছি কোনো ফিনাইট ভার্বও নেই, কোনো সাবজেক্টও নেই, তাহলে এটা তো ক্লজ হতে পারে না, পারে? এটা কখনোই ক্লজ না। না স্যার। এখন আমরা যদি এইটা দেখি, ইফ ইউ কাম আই উইল গো, এখন যদি তোমাকে বলি যে এইটা ক্লজ না ফ্রেজ, এটা ডেফিনেটলি একটা ক্লজ। বিকজ এই যে কাম, এটা কিন্তু এই তিনটা চেহারার মধ্যে নেই, টু প্লাস ভার্ব না, ভার্ব প্লাস আইএনজি না, ভার্ব থ্রি, টেকনিক্যালি ভার্ব থ্রি হতে পারে, বাট এখানে ভার্ব থ্রি তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, আর তার আগে যে একটা প্রোনাউন আছে, তাহলে এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টও পেয়ে গেছি, ফাইনাইট ভার্বও পেয়ে গেছি, তাহলে দিস ইজ আ ক্লজ। তাহলে ক্লজ থাকার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, ফিনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া। দ্যাটস ইট। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ক্লজ জানলাম যে ক্লজ কি জিনিস, এটা আমরা এখানে কিভাবে কাজে লাগাবো, সেটা আমরা উত্তরে আসছি। তার আগে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, যে ক্লজের টাইপটা। তাহলে এই ক্লজ বুঝলাম যে ক্লজ, তাহলে এটাও একটা ক্লজ। এই যে আই সাবজেক্ট, উইল গো একটা ফিনাইট ভার্ব, তাহলে এখানে দুইটা ক্লজ আছে। এখন দুইটা ক্লজই কিন্তু এক টাইপের না। একটা ক্লজকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বা এর আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন বাক্যাংশ। তাহলে স্বাধীন বাক্যাংশ, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ও কারোর উপর নির্ভরশীল না, ও নিজে নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।
যেমন আমি যদি এখানকার কথা বলি, আই উইল গো, এই আই উইল গোটা হচ্ছে স্বাধীন। দেখো ও কিন্তু কোনো অসম্পূর্ণ না, মনে হচ্ছে না যে ওর আর কোনো কিছু অসম্পূর্ণ আছে, ওর আগে কোনো কিছু লাগবে পরে কোনো কিছু লাগবে। কিন্তু যদি এইটুক বলতে শুধু, ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা কি স্বাধীন হতো? মোটেও না না। স্যার। যদি তুমি আসো, কিছু একটা বাকি থেকে যাচ্ছে, সামথিং ইজ মিসিং, তাই না? মনে হচ্ছে তাহলে কি হবে? তাহলে এই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে সে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যে পারে না সেই হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ পরাধীন বাক্যাংশ। আর পরাধীন বাক্যাংশগুলো আমি তোমাদের শিখেছিলাম এইভাবে যে সব সময় চেনার উপায় হচ্ছে তার শুরুতেই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, বা এটাকে আমরা উল্টা ভাবে বলতে পারি যে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যেই কনজাংশন থাকে সেটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। তাহলে যদি লক্ষ্য করো, মেইনলি তো একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, ঠিক আছে? সাবজেক্ট দিয়ে যদি শুরু হয়, তার আগে আমি যদি দেখি, ধরো বললাম ইফ ইট রেইনস, তাহলে এখানে দিলাম ইফ, এই ইটটা হচ্ছে আইস, ছোট হাতের হবে। ইফ ইট রেইনস আই উইল গো দেয়ার। আচ্ছা, প্রথম কথা, আমরা এই জায়গাতে কিভাবে বুঝবো হুইচ ওয়ান ইজ আওয়ার প্রিন্সিপাল ক্লজ? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? তো তোমরা হয়তো এই জায়গায় পড়বা, পড়ে এটা বাংলা অর্থ করবা, কিন্তু ততক্ষণে আসলে অনেক সময় নষ্ট হবে। এটা একটা সহজ টেকনিকও আছে, যেমন আমার বারবার এটা দেখে বাংলা অর্থ করা লাগে না। কি করতে হবে বলো তো? তো তুমি যদি সাবজেক্টটা খুঁজে বের করতে পারো, সাবজেক্ট কিভাবে খুঁজে বের করো? ফিনাইট ভার্বের আগে নাউন প্রোনাউন, তাহলে যে ভার্ব তার আগে নাউন প্রোনাউন, তাহলে এটা সাবজেক্ট। আচ্ছা, এখানে এই যে ভার্ব, তাহলে এটা সাবজেক্ট। এখন আমাকে বলো, সাবজেক্টের আগে অতিরিক্ত অংশ কোথায় আছে, প্রথম ক্লজে নাকি দ্বিতীয় ক্লজে? প্রথম ক্লাস। তাহলে প্রথম ক্লজে যে এটা সাবজেক্টের আগে অতিরিক্ত আছে, এই কনজাংশনটার নামই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই ক্লজটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইউ গাইজ গট মাই পয়েন্ট, রাইট? সবাইকে এটা বুঝতে পারছো ঠিক মতো? জি স্যার। ওকে, এখন ব্যাপার হচ্ছে, স্যার সাবঅর্ডিনেট বুঝলাম, প্রিন্সিপাল ক্লজও বুঝলাম, এখন আসেন আসল আলোচনায়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই ক্লজের আলোচনা আসলে বুঝলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম পানির মতো সহজ। আচ্ছা, ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব এগুলো আমরা বুঝেছি। তারপর আমি একবারের জন্য বলে দিচ্ছি যে এই যে তিনটা চেহারা, টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি আর ভার্ব থ্রি, এই তিনটাকে মাথায় রাখতে হবে যে এগুলো হলো নন ফিনাইট। হ্যাঁ, আর ফিনাইট হচ্ছে বাইরে সব। আর আমরা যদি এমনিতে দেখি এটা গ্রামার সেন্সটা, এটা তো আসলে মনে রাখার জন্য টেকনিক, কিন্তু এটা আসলে কেন ফিনাইট বলা হয় বা সমাপিকা বলা হয়? যেই ভার্বগুলা টেন্স পার্সন নাম্বার অনুযায়ী নিজের চেহারা পরিবর্তন করে সেগুলো হচ্ছে ফিনাইট, আর যেগুলো পরিবর্তন করে না সেগুলো হচ্ছে নন ফিনাইট। যেমন দেখো, আই গো, হি গোজ, দে ওয়েন্ট, তাহলে এই যে গো ভার্বটা সব জায়গায় কিন্তু একই রকম নেই তার চেহারা। দেখো এই যে এখানে আমি পার্সন পরিবর্তন করছি, আই থেকে হি হয়ে গেছে, ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সন, এটার সাথে ইএস যুক্ত হয়ে গেছে। আবার এটা আমরা যখন প্লুরাল পার্সন করে দিয়েছি, তার সাথে টেন্স যখন চেঞ্জ করে দিয়েছি, ও আবার গো থেকে ওয়েন্ট হয়ে গেছে। তার মানে কি নিজের চেহারা পরিবর্তন করতে পারে। কিন্তু এইদিকে আমরা যদি দেখি, আই ওয়ান্ট টু গো, হি ওয়ান্টেড টু গো, দে ওয়ান্ট টু গো, সব জায়গায় এই টু গো এটা কিন্তু কি একদম কনস্ট্যান্ট, টু গো, এর কোনো পরিবর্তন নেই। তো যে পরিবর্তন হয় না সেটাই মূলত নন ফিনাইট। তাহলে আমরা এই গ্রামারটাও শিখে গেলাম, আবার ওই সহজ শর্টকাট টেকনিকটা যে এই তিনটা চেহারা বাদ দিয়ে বাদ বাকি সব ফিনাইট ভার্ব। আমরা এতটুকু অংশ মনে রাখতে পারবো? জি স্যার, পারবো। ওকে, এবার চলে আসো আমাদের আসল আলোচনা আজকের। প্রথম কথা, হোয়াট ইজ আ সিম্পল সেন্টেন্স? একটা সিম্পল সেন্টেন্স আর কিচ্ছু না। আমরা এই যে ক্লজের আলোচনা শিখলাম না, যে যার মধ্যে সাবজেক্ট আর ফিনাইট ভার্ব থাকে সেটাই হচ্ছে ক্লজ, এইটাই হচ্ছে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা। কথা হচ্ছে ওর মধ্যে শুধু একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফিনাইট ভার্ব থাকতে হবে, এইটা হলো আমাদের এখানে শর্ত। ফিনাইট ভার্বের সংখ্যা যদি একটা বাক্যের মধ্যে একাধিক থাকে, তাহলে ওই বাক্যটা আর যাই হোক সরল বাক্য না, মানে সিম্পল সেন্টেন্স না। তখন সেটা কমপ্লেক্স হতে পারে, সেটা কম্পাউন্ড হতে পারে, বাট সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য সেটার মধ্যে একটা সাবজেক্ট একটা ফিনাইট ভার্ব থাকতে হবে। তবে এখানে একটা মিথ আছে, মানে একটা ভুল ধারণা হলো, অনেকে আমরা মনে করি সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে, মানে যেহেতু সরল তার মানে ছোট হবে বাক্যটা। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আমি একটা সিম্পল সেন্টেন্সে তোমাকে 5 লাইন কেন, এক পৃষ্ঠাও লিখে দেখাতে পারি, ঠিক আছে? সো আমাদের মাথায় রাখতে হবে সব সময়
এই জায়গায় আমরা যখনই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে যাব, আমরা সবার শুরুতে কোথায় দেখব? সবার শুরুতে কোন কিসের সংখ্যা দেখবো বলো তো? খুঁজবো কি? ভার্ব। সাবজেক্ট আমরা দেখবো ভার্ব, বা নট সাবজেক্ট। আমরা দেখবো যে এর মধ্যে ফিনাইট ভার্ব কয়টা আছে। ফিনাইট ভার্ব একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, কয়টা আছে? যদি একটা থাকে তাহলে সেটা কি সেন্টেন্স হবে? সিম্পল। সিম্পল সিম্পল। সেন্টেন্স হবে। আর একের বেশি থাকলে সেটা আমাদের একটু পরের আলোচনা। তাহলে এইটা আমরা বুঝলাম যে একটা ফিনাইট ভার্ব থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত এখানে কোনো কনজাংশন থাকবে না। এটা খুবই মানে বেসিক একটা বিষয়। কনজাংশন তখনই আসে যখন একাধিক ক্লজ হয়, তাই না? একাধিক ক্লজকে যুক্ত করার জন্য। তো সিম্পল সেন্টেন্সে তো আসলে ক্লজের কনসেপ্টই নেই, কারণ এখানে তো আর অন্য কোনো ক্লজ আসছে না। এখানে শুধু একটা ফিনাইট ভার্ব একটাই। তো এখানে কোনো কনজাংশন থাকবে না। তার মানে এই যে অ্যান্ড, বাট, অর, ইফ, দো, অল দো, তারপরে যে হু, হুইচ, এই ধরনের কোনো কনজাংশন এখানে আসবে না। আচ্ছা, আর নন ফিনাইট ভার্বের সংখ্যা এখানে ইচ্ছা মতো হইতে পারে। আমরা কিন্তু ভার্বের সংখ্যার কথা বলিনি। অনেকে এটা ভুল করে, মনে করে যে ভার্বের সংখ্যা খুঁজতে বলছে স্যার, যে কয়টা ভার্ব আছে এখানে। আমি বলছি ফিনাইট ভার্বের সংখ্যা। ফিনাইট ভার্ব একটা থাকবে। এর বাইরে তুমি 28টা, 52টা, 53টা নন ফিনাইট ভার্ব এখানে দিতে পারো। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে 2 + ভার্ব 1 দিয়ে, ভার্ব 3 দিয়ে, ঠিক আছে? তারপরেও এটা সিম্পল সেন্টেন্স হবে। যেমন দেখো এই সেন্টেন্সটা, গোয়িং টু মার্কেট, আই বট আ বুক। এটার অর্থ হচ্ছে মার্কেটে গিয়ে বা বাজারে গিয়ে আমি একটা বই কিনেছিলাম। এই জায়গাতে যদি আমি বলি, দেখে মনে হতে পারে যে এখানে দুইটা ক্লজ আছে, এটা একটা আর এটা একটা। আসলে কি দুইটা ক্লজ আছে এখানে? আমরা শুরুতে কি করব বলতো? এই পুরা সেন্টেন্সে আমি কিসের সংখ্যা দেখব? ফিনাইট ভার্বের ফিনাইট সংখ্যা। ভার্ব। তাহলে এখানে ফিনাইট ভার্ব যদি সংখ্যা দেখতে যাই, গোয়িং, ইজ এটা ফিনাইট ভার্ব? নন, না। না, ফিনাইট এটা হলো ভার্ব প্লাস আইএনজি, তাহলে নন ফিনাইট। তাহলে এটা যদি নন ফিনাইট হয়, এখানে তো আর ভার্ব নেই। এই যে একটা ভার্ব আছে, বট, ভি টু। তাহলে ভি টু কিন্তু ওই তিনটা চেয়ারের সাথে মিলছে না, তাহলে এটা হলো ফিনাইট ভার্ব। তাহলে এই পুরো ফিনাইট ভার্ব সেন্টেন্স ফিনাইট ভার্বের সংখ্যা কয়টা? একটা। একটা। এই তো। তাহলে আমাদের এই পুরা সেন্টেন্সটা কি সেন্টেন্স? সিম্পল। সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি এই কনসেপ্টটা বুঝেছি যে সিম্পল সেন্টেন্স মানে ছোট সেন্টেন্স না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তা এইটুকু বুঝতে পারলে হবে। এখন কমপ্লেক্স সেন্টেন্সের আইডিয়াটা বুঝাই। কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে ক্লজের সংখ্যা কয়টা থাকবে? একাধিক থাকতে পারে। হ্যাঁ, সঠিক টার্মটা হবে একাধিক। অনেকে বলতে পারে যে দুইটা। দুইটা কেন, তিনটাও থাকতে পারে ক্লজ, চারটাও থাকতে পারে। বাট এখানে কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, তোমার সাবঅর্ডিনেট ক্লজের সংখ্যা আর প্রিন্সিপাল ক্লজের সংখ্যা। ব্যাপারটা হচ্ছে এটা। যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তার মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কম্পাউন্ড সেন্টেন্সে ওই একাধিক ক্লজ যেগুলো থাকে সবগুলাই প্রিন্সিপাল ক্লজ হয়, যাকে আমরা কানেক্ট করি। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে তোমার প্রিন্সিপাল ক্লজ তো একটা থাকতেই হবে, পাশাপাশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো প্রথমে আমরা যে পয়েন্টটা তাহলে এখানে পেলাম, নর্মালি আমি যদিও বললাম যে 2টা, 3টা, 4টা, 5টা ক্লজ হইতে পারে, কিন্তু আমরা 99% অফ দ্য টাইম কি দেখবো? কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ। একটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ তো মনে আছে নাকি আবার ভুলে গেলাম এটুকের মধ্যে? স্যার মনে আছে। আচ্ছা, যদি মনে থাকে, আমি কি বললাম একটু আগে যে সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয়? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয়? সাবনেট কনজাংশন স্যার, ওই যে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এই যে অ্যাজ, সিন্স, বিকজ, ইফ, দো, অলদো, হোয়েন, সো দ্যাট। এছাড়া রিলেটিভ প্রোনাউন যেগুলো আমরা জানি, হু, হুইচ, দ্যাট, হোয়াট, অনেক আছে। হ্যাঁ, এরকম সাবঅর্ডিনেট ক্লজ অনেক আছে। কোঅর্ডিনেট ক্লজ সোজা। কোঅর্ডিনেট ক্লজ মনে রাখার জন্য আমরা এই যে এই ট্রিকটা জানি, কি? ফ্যান বয়েজ। ফ্যান বয়েস। এই যে এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এম দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। এইগুলা মনে রাখা ইজি। তাহলে এইগুলার বাদ দিয়ে
আর যত কনজাংশন আছে সেগুলো কি কনজাংশন? সেগুলো হচ্ছে সব Subordinate. সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে আমরা বললাম কমপ্লেক্স সেন্টেন্স সেটাই যেখানে একটা সাবঅর্ডিনেট মানে এক বা একাধিক সাবঅর্ডিনেট কনজাংশন ক্লজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। যেমন সিন্স হি ওয়াজ ইল, সিন্স মানে এখানে কারণ, যেহেতু যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম, সে আসতে পেরেছিল না। এইটা প্রিন্সিপাল বুঝলাম কিভাবে আর এটা সাবঅর্ডিনেট বুঝলাম কিভাবে? প্রথমত তো আমরা অর্থ দেখে বুঝতেই পারি, যেহেতু সে অসুস্থ ছিল এটা বললে বলে দিলে এটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে না। ওকে ফাইন, এটা সাবঅর্ডিনেট, কিন্তু আমি যে ট্রিক শেখালাম সেটা দিয়ে কিভাবে বুঝবো যে এটা সাবঅর্ডিনেট ক্লজ? মনে আছে Subordinate conjunction আছে এখানে। কোথায়? এর আগে That যদি যেই since ক্লজের আগে সাবজেক্টের, এই যে দুইটা সাবজেক্ট, যেই ক্লজে সাবজেক্টের আগে অতিরিক্ত শব্দ আছে কোনটায়? প্রথমটাতে। এই যে হি এর আগে সিন্স আছে, তাহলে এই অতিরিক্ত শব্দটাই আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজে থাকে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন কম্পাউন্ড, এ তো অলরেডি বলা হয়ে গেছে যে এখানেও একাধিক ক্লজ থাকবে, কিন্তু সেই ক্লজ গুলা কিরকম ক্লজ হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। principal মানে এখানে clause. কোনো পরাধীন ক্লজ হবে না, এখানে সবাই স্বাধীন, সবাই নিজের অর্থ কারোর উপর নির্ভর না করে প্রকাশ করতে পারে। এবং এই স্বাধীন অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ গুলাকে যুক্ত করার জন্য আমাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন নর্মালি আমরা মনে রাখার জন্য এই ট্রিকটা মনে রাখি, ফ্যান বয়েজ। সো এই ফর অ্যান্ড নর বাট অর ইয়েস সো এইগুলা দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করি। যেমন লক্ষ্য করো, হি ওয়াজ ইল এর আগের সেন্টেন্সটায়, হ্যাঁ, হি ওয়াজ ইল এর আগে এখানে ছিল সিন্স হি ওয়াজ ইল, সিন্সটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমাকে আর একটা কথা বলবো তোমরা, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট কাম, এখানে তোমরা বললো যে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা আমাকে বলো তো, এই জায়গাতে কোন অংশটা বাদ দিলে এটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে? Since conjunction বাদ দিলে। সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিলে সেটা প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখানে জি স্যার। হি ওয়াজ ইল এটাও প্রিন্সিপাল ক্লজ, হি কুড নট কাম এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে সিম্পলি আমরা যেটা চিন্তা করতে পারি এইভাবে, যে আমরা তো জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে, তাহলে দুইটাই তো প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। তাহলে কি এখন কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে? হি ওয়াজ ইল হি কুড নট না কাম স্যার, হয়নি, কারণ না আমরা স্যার, বলেছি যে এক বা মানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কি করতে হবে? যুক্ত করতে হবে। করতে হবে। এইবার এটা হিয়ার কামস দ্য ইন্টারেস্টিং পার্ট, এই যে আমরা এত মুখস্থ করি না, এতক্ষণ আমি তোমাদের যে বেসিক গুলো শেখালাম এটা এই কারণেই শেখালাম। এবার তোমরা চিন্তা করো, তোমাদেরকে বলেছে এটা তুলে দিয়ে, মানে সিন্স হি ওয়াজ ইল হি কুড নট কাম, এটা হচ্ছে কমপ্লেক্স, তোমাকে বলছে যে এটা কম্পাউন্ড করো। তো তুমি তো মাথার মধ্যে হাত রাখছ, নিয়ম নিয়ম কোনটা জানি মুখস্থ করছি, কিন্তু যে বেসিকলি এই জিনিসটা জানে যে কমপ্লেক্স কম্পাউন্ডের পার্থক্য কি, তার কাছে কিন্তু কোনো নিয়মের দরকার নেই। আমি প্রথমে তাহলে চিন্তা করবো কি? সানজিদা, তুমি এটা প্রথমে কি চিন্তা করবা যে এখানে কমপ্লেক্সে কম্পাউন্ড হতে আসলে বাধা দিচ্ছে কে? তুমি তখন চিন্তা করবে আচ্ছা বাধা দিচ্ছে হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজকে তাহলে আমার কি করা লাগবে? প্রিন্সিপাল ক্লজ করা লাগবে। তো প্রিন্সিপাল ক্লজ করার জন্য বাধা দিচ্ছে কে? এই কনজাংশনটা। আমি Since. কনজাংশনটাকে উঠাই দিই, তাহলে তুমি যখন উঠাই দিলা হি ওয়াজ ইল হি কুড নট কাম, দুইটাই প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল না? জি স্যার। এবার দুইটাই প্রিন্সিপাল ক্লজ আমরা তো যুক্ত করব তাই না, কোনো না কোনো একটা লিঙ্কার লাগবে অর্থাৎ কনজাংশন লাগবে। তাহলে আমাদের এখানে ফ্যান বয়েজ দিয়ে আমরা যুক্ত করে দিব। তাহলে এখানে তোমার হচ্ছে যদি চিন্তা করো ওই যে ফ্যান বয়েজ যেগুলো আছে সেখানে সব থেকে বেশি অর্থের সাথে মিল রেখে সামঞ্জস্য রেখে কোনটা সেন্স মেক করে? হি ওয়াজ ইল, এখানে যদি বলি She অর was. হি কুড নট কাম, এটা কি মানে হবে? ডাজ ইট মেক না না। সেন্স? স্যার। হবে না। আচ্ছা, এন্ড বাট কোনটা দিয়ে সব থেকে ভালো মনে হচ্ছে যে এখানে হবে? স্যার হি সে ওয়াজ অসুস্থ ইল, ছিল তাই আসতে পারেনি, সো স্যার দ্যাট দেওয়াটা ভালো হয় মেবি। দ্যাট তো নেই ভাই, আমাদের তো ওই যে ফ্যান বয়েজের মধ্যে দ্যাট নাই। স্যার সো হতে পারে। সানজিদা কোনটা বললাম? সো এক্স্যাক্টলি, এটাই আমি চাচ্ছিলাম। আগে আমাদের বুঝতে হবে যে এই যে প্রথমে যেটা দেয়া ছিল এটা কি কার্যকারণ সম্পর্ক না? সিন্স ওয়াজ ইল, যেহেতু সে ইয়ে ছিল মানে যেহেতু সে অসুস্থ ছিল, অসুস্থ থাকাটা কারণ,
ফলাফল কি? ফলাফল সে আসতে পারছিল না। তো তুমি যদি সো দিয়ে বলো, সো মানে কি সুতরাং, তো তুমি যদি বলো হি ওয়াজ ইল সো হি কুড নট কাম, এটা কি একদম মানে রাইট ভাবে মিলে যাচ্ছে না অর্থটা? জি স্যার। তাহলে কি হলো, দুই দিকে দুইটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে তুমি সো যেটা আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তুমি যুক্ত করে দিলা, হয়ে গেল না কম্পাউন্ড? জি স্যার। এই নিয়মটাকে মুখস্থ করা লাগবে। না। ঠিক একইভাবে তোমাকে যদি আমি বলতাম হি ওয়াজ ইল সো হি কুড নট কাম, এটা তো জানো তুমি কম্পাউন্ডে আছে, কারণ মাঝখানে সো দিয়ে দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত। বললাম যে তুমি এটাকে কমপ্লেক্সে রূপান্তরিত করো, তাহলে তো প্রথমে কি খুঁজতা? নিয়ম মুখস্থ করতে হবে না, প্রথমে খুঁজতে কি, প্রথমে খুঁজতে হচ্ছে এই কম্পাউন্ডটাকে কমপ্লেক্স করার জন্য আসলে বাধা দিচ্ছে কি বা এখানে লাগবেটা কি। তো তুমি বলতে এখানে দুইটাই আচ্ছা, প্রথমে আগে তুমি কি করতা, সোটাকে তুলে দিতা, যে আমার তো জি স্যার। কোঅর্ডিনেটিং কনজাংশনের কোনো মানে ফ্যান বয়েজের তো দরকার নেই কমপ্লেক্স করার জন্য, তাহলে এটা তুমি বাদ দিয়ে দিলা। তাহলে এখন থাকলো কি তোমার কাছে, হি ওয়াজ ইল হি কুড নট কাম, এটা থাকলো তো। এখন তোমার জি মাথায় প্রশ্ন স্যার। আসছে এরকম যে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, কিন্তু কমপ্লেক্স করার জন্য আমার একটা প্রিন্সিপাল ক্লজকে কি করা লাগবে? সাবঅর্ডিনেট ক্লোজ করা লাগবে। এক্স্যাক্টলি। আর সাবঅর্ডিনেট ক্লজ করার জন্য সহজ উপায়টা কি? সাবঅর্ডিনেট। আমার একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিতে হবে। তাহলে এই দুইটার সাথে তোমার কিরকম সম্পর্ক, কিরকম অর্থ, সেটার সাথে মিলায়ে তুমি এখন সাবঅর্ডিনেট কনজাংশন খোঁজা শুরু করবা। তুমি এখানে দো দিবা, দো হি ওয়াজ ইল হি কুড নট কাম, নাকি তুমি অল দো দিবা, ইভেন দো দিবা, সিন্স দিবা, অ্যাজ দিবা, ইট ডিপেন্ডস অন ইউ। তখন তোমার মানে মাথায় চিন্তাটা থাকবে ওইভাবে। আমি জানি না এটা তোমাদের জন্য আমি বেশি আরো কমপ্লেক্স করে ফেললাম নাকি তোমরা এই বেসিক জিনিসটা দিয়ে এখন বুঝতে একটু হলেও সুবিধা হচ্ছে। স্যার সুবিধা স্যার হচ্ছে। সুবিধা হচ্ছে। সুবিধাই হচ্ছে, এখানে আবার একটা ই প্রত্যয় যুক্ত করে দিয়েছে। যখন কাউকে বলবা এই দোস্ত আমাকে এটাতে কেমন লাগছে, এই শাড়িতে কেমন লাগছে, এই পাঞ্জাবিটাতে কেমন লাগছে, তো ভালোই লাগছে, যখন ওই ভালোই, ঠিক আছে, তার মানে বুঝবা যে অতটা ভালো লাগছে না। আর ভালো লাগলে আসলে বলতে হবে না তাকে, সে আগেই মানে জিজ্ঞেস করতেই হবে না, আরে দোস্ত আরে তো পুরাই চাক্কাস। আচ্ছা, আমরা এখন চলে যাই আমাদের আসলে আমি যে টেবিলটার কথা তোমাদের বলছিলাম, আমাদের এইচএসসি সেন্টেন্স ট্রান্সফরমেশনের জন্য যেটা দরকার, প্রথমে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো একটা। স্ক্রিনশট নিয়ে হলে আমাকে জানাও। স্যার হয়েছে। নিলয়, সাকিব, রোহান, তানভীর। জি স্যার, হয়েছে। ডান। ওকে, আমি পরে আবার এই টেবিলটাতে ঘুরে আসবো, এই টেবিলটা আমি এখনই ব্যাখ্যা করছি না, জাস্ট বলে দিচ্ছি যে এই জায়গাতে আমি যেই রুল গুলা দিয়েছি এইগুলাকেই বইয়ের মধ্যে অনেক ইনিয়ে বিনিয়ে ডিটেইলসে অনেক কিছু করেছে, ঠিক আছে, কিন্তু মেইনলি আসলে মোটা দাগে এইগুলাই সব কথা। মানে মেইনলি সিম্পল, সিম্পলে কিভাবে আসবে, সেখান থেকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে কোনগুলা ব্যবহার করতে হবে, কম্পাউন্ড তোমাকে কিভাবে করতে হবে। আচ্ছা, এখন প্রথমে চলে আসি আমরা রুল নাম্বার 1, সেটা হচ্ছে পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য। এখন উদ্দেশ্যের জন্য সিম্পল সেন্টেন্সে আমরা টু এর ব্যবহার দেখি, টু, ইন অর্ডার টু, মানে বিভিন্ন ধরনের টু। ওই টু জাতীয় সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করার জন্য সো দ্যাট ব্যবহার করি, আর কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ব্যবহার করি। তো বেসিক্যালি এইটাই আমাদের এই টেবিলের মধ্যে দেয়া। এই যে পারপাস দেওয়ার জন্য টু, ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, এটা সো দ্যাট, তারপরে যে ক্যান কুডের নিয়ম, আর কম্পাউন্ড হচ্ছে আমরা অ্যান্ড দিয়ে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করি। আমি একটু উদাহরণ দেখাই তাহলে তোমরা বুঝতে ক্লিয়ার হবে। দেখো, আমরা বলছি হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু অ্যাটেইন সাকসেস। অ্যাটেইন মানে কি জানো তোমরা কেউ? মানে স্যার কোনো কিছু যোগ দেওয়া না। স্যার আচ্ছা, সরি, তাহলে অ্যাচিভ মানে কি? অ্যাচিভ অর্জন অর্জন করা। করা। ওই সেম জিনিস। অর্জন করা তাহলে বা সে পাওয়া পায়। কঠোর পরিশ্রম করে কি করার জন্য? সফলতার জন্য। সফলতা অর্জনের জন্য, সফলতা পাওয়ার জন্য, আমরা সিম্পলি বললাম। আচ্ছা, তাহলে এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে না? কিসের উদ্দেশ্য? অবশ্যই। সফলতা উদ্দেশ্য। এটার জন্য কি করছে? সে হার্ড ওয়ার্ক করছে। তাহলে এই যে টু এর নিয়ম, টু প্লাস এই যে অ্যাটেইন মানে ভার্ব ওয়ান, তাহলে এইটা হলো আমাদের সিম্পল, এটা তো সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই যে দেখো, এই জায়গাতে ফিনাইট ভার্ব একটা, সেটা কি? ওয়ার্ক। এই যে টু অ্যাটেইন, এটা কি ফিনাইট ভার্ব? এই যে টু প্লাস ভার্ব ওয়ান, নন এটা কি ফিনিট। ফিনাইট ভার্ব? নন ফিনাইট নন ভার্ব। ফিনিট। এই পুরো সেন্টেন্সে একটা মাত্র ফিনাইট ভার্ব আছে, তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল। সিম্পল। তাহলে এখন তোমাকে এটা বললো কমপ্লেক্স করো।
ওকে, ফাইন। আমার তাহলে প্রথম কথা মাথায় এখানে কি আসতে হবে? সিম্পল থেকে কমপ্লেক্স হওয়ার জন্য বাধাটা কোথায়? বাধা হচ্ছে সিম্পলে একটা ফিনাইট ভার্ব একটা সাবজেক্ট, আর কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ফিনাইট ক্লজ। ভার্বের সংখ্যা ন্যূনতম দুইটা হইতে হবে। তার মানে আমার এই যে এখানে এখানে যে নন ফিনাইট ভার্বটা আছে টু অ্যাটেইন, একে কোনো না কোনো ভাবে কি করতে হবে? ফিনাইট ভার্বে রূপান্তরিত করতে হবে। আর ফিনাইট ভার্ব আসা মানে তার কি লাগবে? তার একটা সাবজেক্ট লাগবে। তাহলে টু অ্যাটেইন এর আগে আমার অবশ্যই। একটা সাবজেক্ট দিতে হবে, তাই না? জি স্যার। সিম্পলি তো ব্যাপারটা তাই। আর আমরা এখানে রুলেও লিখে দিয়েছি যে টু প্লাস ভার্ব ওয়ান এই যুক্ত সিম্পলকে আমরা কমপ্লেক্স করার জন্য কি করব? সো দ্যাট। সো দ্যাট। আর তারপরে অর্থ মিলানোর জন্য আমরা কি করব? ক্যান বা টেন্স, Good. টেন্স অনুযায়ী কুড। যদি প্রেজেন্ট হয় ক্যান, পাস্ট হলে কুড। Good. আর ক্যান কুডের পরে আমাদের যেই ভার্বটা আছে এই যে অ্যাটেইন, ক্যান কুড তো মডেল ভার্ব, ওর পরে ভার্ব ওয়ান বসবে। আচ্ছা, এইবার আমাকে তাহলে বলো, হি ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস, এটা আমরা কিভাবে তাহলে কমপ্লেক্স করতে পারি? তাহলে আমরা সাবজেক্ট দিয়ে দিলাম, এই অংশ তো আমরা চেঞ্জ করব না। উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। আচ্ছা, এবার এই যে টু বাদ দিয়ে আমরা কি দিব এখানে? সো So that. দ্যাট। সো দ্যাট। এখন মূল প্রশ্ন, অ্যাটেইন এটাকে আমরা যেহেতু ফিনাইট করব, তার মানে ফিনাইট ভাবে আমাদের তো আবার সাবজেক্টটাকে বসাতে হবে, তাই না? জি স্যার। তাহলে এখানে সাবজেক্ট কারা, কাদের নিয়ে কথা বলা হচ্ছে? উই। তাহলে ওই আমরা সাবজেক্ট সাবজেক্টটা হবে। বসাই দিই। আচ্ছা, এবার সো দ্যাট এর পর আমরা বলেছিলাম না ক্যান বা কুড দিতে হবে? এখানে ক্যান দিব না সো কুড জি দ্যাট দিব? উই। এখানে ওয়ার্ক আছে না ওয়ার্কড আছে? স্যার এখানে ক্যান দিব। ক্যান দিব, যেহেতু এখানে ওয়ার্ক আছে। যদি ওয়ার্ক থাকতো উই ওয়ার্কড হার্ড, তাহলে আমরা কুড দিতাম। তাহলে সো দ্যাট উই ক্যান, তারপরে যা আছে তাই, অ্যাটেইন সাকসেস। এবার একটু লক্ষ্য করো, একটা সাবজেক্ট, একটা ফিনাইট ভার্ব, একটা সাবজেক্ট, আবার একটা ফিনাইট ভার্ব। তাহলে এটা কি কমপ্লেক্স থাকলো, মানে সিম্পল থাকলো, নাকি কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে চলে আসছে? স্যার কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স বা কম্পাউন্ডে চলে আসছে। আমরা এখনো জানি না, মনে করো যে এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। কমপ্লেক্স না কম্পাউন্ড এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এখানে যে দুইটা ক্লজ আমরা দিলাম, এই দুইটাই কি প্রিন্সিপাল ক্লজ, নাকি এখানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সেটা খুব ভালো মতো তুমি বুঝতে পারবা। যেমন দেখো, উই ওয়ার্ক হার্ড, এটা আলাদাভাবে দেখো, এটা কি প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? এটা কি উই ওয়ার্ক হার্ড? আর ভাই এখানে সাবজেক্টের আগে দেখো না উই কোনো ওয়ার্ক হার্ড। কন্যাংশ আছে? উই ওয়ার্ক হার্ড। সো তাহলে এটা ক্লজ হবে। এটাকে নিজের অর্থ নিজে মানে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না। জি স্যার স্বাধীনভাবে তো। হ্যাঁ, তো এখানে তো সাবজেক্টের আগে কোনো কনজাংশনও নাই, এটা প্রিন্সিপাল কজ। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর জি স্যার। পরিশ্রম করি। আর এই যে এই জায়গাতে দেখো, সাবজেক্টের আগে সো দ্যাট, একটা অতিরিক্ত অংশ না? জি। এটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। জি স্যার। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাইতাম, তাহলে আমরা কি করতাম? উই ওয়ার্ক হার্ড, এটা আমাদের প্রিন্সিপাল কজ। আবার উই অ্যাটেইন সাকসেস, এটাও আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর দুইটাকে আমরা যুক্ত করতাম, এখানে ফ্যান বয়েজ এর এন্ড দিয়ে আমাদের যুক্ত করতে হবে। উই ওয়ার্ক হার্ড এন্ড উই অ্যাটেইন সাকসেস। তাহলে এই যে দেখো, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে ফ্যান বয়েজ দিয়ে যুক্ত, তার মানে এটা হয়ে গেল কম্পাউন্ড। এই যে এইটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছিলাম, যে উদ্দেশ্য বোঝাতে আমরা সিম্পলে টু প্লাস ভার্বন বা ইন অর্ডার টু প্লাস ভার্বন দিই। ওইটাই যখন আমরা কমপ্লেক্স করব তখন ওই টু তুলে দিয়ে সো দ্যাট বসাবো। আর সো দ্যাট মানেই তোমরা মনে করবা যে একটা অবশ্যই একটা ক্লজ দিতে হবে, মানে একটা সাবজেক্ট আসবে, তারপরে অর্থ মেলানোর জন্য ক্যান কুড, যদি পাস্ট হয় কুড, প্রেজেন্ট হলে ক্যান। আর তারপরে তো আমাদের মডেল ভার্বের নিয়ম অনুযায়ী পরের ভার্বটা ভার্ব ওয়ানে দিয়ে দিতে হবে, আর বাদ বাকিটা হয়ে বসে যাবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দুইটা ক্লজই, দুইটাই তো আমাদের যেহেতু প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজে না একটা জিনিস আমি মাথায় এটা বলে দিই, নাহলে খেয়াল থাকবে না। সেটা হচ্ছে, এ দেখো আমরা যে বললাম না উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই অ্যাটেইন সাকসেস, এই জায়গাতে এই সাবজেক্ট
দুই জায়গাতে কি সিমিলার না? জি স্যার। আমরা ওই যে ম্যাথ করতে গেলে কমন নিন, আমরা কমন নিতে পারি না? তো উই দিয়ে প্রথমে যদি আমি কমন নিই, এখানে আর আর উই দেওয়ার কোনো দরকার আছে? না। এইটাই। যদি একটা সিমিলার পার্সনই সাবজেক্ট হয়, মানে মানে সাবজেক্টটা যদি সিমিলার হয়, তাহলে এটা আমাকে বারবার দিতে হবে না, মানে অ্যান্ড দিয়ে যুক্ত করে আহ, উভয় দিকে একই সাবজেক্ট দেওয়া লাগে না। এই যে এই উই দিয়েই আমাদের এই ফিনাইট ভার্বের কাজ হয়ে যাবে। উই ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাটেইন সাকসেস, এটা হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। যদি কেউ দিয়ে দেয় উই, শুড বি ফাইন। বাট তারপর আমি বলে দিলাম যে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে আমাদের একাধিক ইয়ে করা লাগবে না। সবাইকে বুঝে গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, শুধু বুঝলে হবে না, আমি তোমাদের এখন একটা দিচ্ছি, তোমরা এটা সবাই করবা, চ্যাট বক্সে দিতে হবে এটা। স্যার মুখে বলি। আচ্ছা, আমি
তিনজন, আচ্ছা। এই কল মি সো দ্যাট, সঞ্জিদা কমপ্লেক্সটা আরেকবার দেখতে হবে ভালো করে। সবারই সেম অবস্থা, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়? He called me so that he came. আচ্ছা ভালো করে দেখো, হি কল্ড মি, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা জানি টু বা ইন অর্ডার টু, এটার পরিবর্তে আমরা সো দ্যাট দিলাম। এবার আমাদের নতুন করে সাবজেক্ট নিয়ে আসতে হবে, রাইট? তাহলে সাবজেক্টটা হি দিয়ে দিলাম। এবার আমরা বলেছিলাম অর্থ মেলার জন্য ক্যান বা কুড দিতে হবে ডিপেন্ডিং অন দ্য টেন্স। এই জায়গাতে কল্ড আছে, কল আছে যে তোমরা ক্যান দিছো সবাই, And একটা আল্লাহর জি বান্দা স্যার। নেই যে স্যার কপি। হি কুড, ওকে ফাইন। এবার আবার আমি লিখছি এখানে টক, টক বানানো পারো না ভাই তোমরা? মানুষের সাথে কথা বলার, TALK, টক। আর তোমার টেক, হি কুড টক টু মাই ব্রাদার। আর তো এখানে চেঞ্জ নাই কোনো। আর এই সেম জিনিসটাকে কম্পাউন্ড করার জন্য এটা তো খুবই ইজি। তাহলে হি He কল্ড মি called me অ্যান্ড and কি uh, টকড talked to টু my মাই brother. ব্রাদার। Brother. এক্স্যাক্টলি। এটা কি বোঝা গেছে নাকি আবার এই ভুল করবা? জি স্যার স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। এই স্যার জন্যই তোমাদের এই প্রেজেন্টে কাজ টেস্ট করছি করার স্যার। প্রয়োজন হয়, কারণ স্যার, তোমাদের কোনো কিছু শেখাইলে তোমরা তো সবাই বলো হ্যাঁ বুঝতে পারছি, কারণ আমি তো অনেক ভালো শিক্ষক, তাই না? আমি বুঝাইলে বুঝবো না এমন তো কোনো কথা নেই। কিন্তু যখনই আমি এভাবে কোনো একটা টেস্ট নিই, দেখা যায় ছোট ছোট এই ভুলগুলা চলে আসে, এবং এটা দরকার আসলে। কারণ আমরা অনেক কিছু শেখার পরেও ওই যে আমাদের একটা সহজাত প্রবৃত্তি তো আছে, এই ছোটখাটো মিস্টেক গুলাই কিন্তু পরীক্ষার খাতাতে টিচারের নজরে পড়ে। তো এইগুলো তোমাকে বারংবার প্র্যাকটিস করে টিচারের সাথে ফিডব্যাক নিতে হবে। যেটা তোমার চোখে পড়বে না সেটা টিচারের চোখে পড়বে, কারণ ওনারা খাতা দেখে দেখে অভ্যস্ত। যেমন আমি গত 9 বছর ধরে এগুলো দেখে আসছি, So আমি জানি স্টুডেন্ট কোথায় ভুল করতে পারে। সো এইটা জাস্ট মোটামুটি পারি টাইম এই শিখেছি জায়গায় বলে ভুল হয় করে স্যার, ফেললে ছোট হবে না। ছোট ভুলগুলো। এক্স্যাক্টলি, এটা তোমার মানে প্রত্যেকটা দিন তোমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা কি রুল 1 তাহলে এখানে শেষ করতে পারি উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে? তাহলে আমরা বললাম যে সিম্পলের ক্ষেত্রে টু ইন অর্ডার টু থাকবে, ওইটাকে আমরা কমপ্লেক্সে কি করব, সো দ্যাট, আর So ওদিকে that ক্যান কুড। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যান্ড দিব। এটা কি and বোঝা গেছে? জি স্যার। দেখো একটা বোর্ড স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। My মাই friend ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। আচ্ছা, এইটা কি সেন্টেন্স দেয়া আছে? কি সেন্টেন্স এটা? সিম্পল স্যার। বোঝাই যাচ্ছে 2 + ভার্ব 1 দেয়া আছে, এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে ফিনাইট ভার্বের সংখ্যাও একটা, তাই না? তাহলে সিম্পল সেন্টেন্স এবং এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, কারণ যে 2 + ভার্ব 1 দেয়া আছে। তাহলে আমার বন্ধু আমার কাছে এসেছিল কিসের উদ্দেশ্যে? টু গেট হেল্প ফ্রম আস, আমাদের কাছ থেকে সাহায্য সাহায্য। পাওয়ার উদ্দেশ্যে। তাহলে এখন এটা বলেছিল কমপ্লেক্স করতে, তাহলে তুমি কমপ্লেক্স করার জন্য কি করতা? এই যে মাই ফ্রেন্ড কেম টু মি, একটু রেখে দিলাম, তাহলে টু এটা তুলে দিয়ে সো দ্যাট দিলা, আবার নতুন করে সাবজেক্টটা দিয়ে দিলা, ঠিক আছে? সো দ্যাট হি, এবার ক্যান দিব না কুড দিব? এখানে কেম আছে, সো কুড, সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার Yes, sir. ক্লিয়ার। আচ্ছা, এর থেকে আসলে ক্লিয়ার যদি করতে বলো তাহলে আমার আসলে কিছু করার নেই, এখন আমাকে একটা ঝুড়ি আর একটা কোদাল নিয়ে বসতে হবে। রুল 2, এটা কিসের রুল? কারণ ও সময়। রিজন অ্যান্ড টাইম। রিজন অ্যান্ড টাইমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি, কমপ্লেক্সে অ্যাজ, সিন্স বা ওয়েন, এন্ড কম্পাউন্ডে আবারও। and কম্পাউন্ডে আসলে বেশি কিছু তো নেই, ফ্যান বয়েজ এর মধ্যে আছেই বা কত, তাই না? আসলে আমরা একটু বুঝি। সো এই জায়গায় দেখো, প্রথমে সিম্পল সেন্টেন্স, কামিং হোম হি বিগ্যান টু স্টাডি। এখন বুঝো, আমরা বলেছি এই নিয়মটার নাম দিয়েছি কি, রিজন অ্যান্ড টাইম। time. তাহলে আমরা এখানে বলছি যে এটা টাইমের ব্যাপার, বলছি যে সে বাসায় এসে, হ্যাঁ বাসায় আসার পরে সে কি করছে, সে পড়াশোনা করা শুরু করছে। তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারছি না যে দুইটা
যে কাজ, একটা বাসায় আসা আর একটা পড়াশোনা শুরু করা, এই দুইটা কাজের সাবজেক্ট কি ভিন্ন ভিন্ন জন? এখানে কি ভিন্ন ভিন্ন পার্সন নাকি একই জন? একই জন। তাহলে যদি এই দুইটা কাজের সাবজেক্ট একই হয়, তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওই প্রথম সাবজেক্ট তো আমাদের প্রয়োজন নেই, আর ওই ভার্বটাকে আমরা আইএনজি বানাই দিতে পারি। এখন জিনিস করো, ওই জিনিসটাকে যদি আমরা একটু উল্টা করে দিতাম, যদি এরকম দিতাম, হি কেম হোম, হি বিগ্যান টু স্টাডি। Study. এখন আমাকে একটা সহজ কথা সহজ ভাবে বলবা, আগে প্রশ্নটা দরকার বুঝে নেবা, 5 সেকেন্ড সময় নেবা, তারপর উত্তর দিবা, প্রথমেই উত্তর দিতে হবে না। প্রথম কথা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি কোনোভাবে সিম্পল সেন্টেন্স হবে? না, হি কেম হোম, হি বিগ্যান টু স্টাডি, এটা কি সিম্পল সেন্টেন্স বলা যাবে? না, না, এটা কেন বলা যাবে না যদি এই প্রশ্ন করি, তাহলে তোমাদের প্রথম উত্তর হবে যে কারণ এই জায়গাতে একাধিক ফিনাইট ভার্ব আছে, তাই তো? জি স্যার। ব্যাপারটা কি তাই না? জি জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন এখন জিনিসটা চিন্তা করো, তোমাকে আমি যদি এরকম ভাবে বলি যে হোয়েন হি কেম হোম হি বিগ্যান টু স্টাডি, বাবা তুমি এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করো, তোমার প্রথমই আসবে, আগে এটা ক্লজ খুঁজে বের করবা, প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, একটু বলো তো, সময় নাও। স্যার সাবঅর্ডিনেট হচ্ছে গিয়ে হি কেম হোম। এক্স্যাক্টলি, কারণ কি এখানে সাবজেক্টের আগে যে অতিরিক্ত অংশ আছে এবং এটা হলো আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে পরেরটা, সবসময় হি মাথায় রাখবা, বিগান টু যখন কাজ করবা তখন প্রিন্সিপাল ক্লজটাকে ওর মতো থাকতে দিবা, ওইখানে কোনো হাত দিবা না। তোমার কাজ করতে হবে সবসময় কোথায়? সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ। এক্স্যাক্টলি, তাহলে তোমার এখন মাথার মধ্যে প্রশ্ন আসবে এইভাবে, একটু আগে যেমন আমরা বলছিলাম না যে কমপ্লেক্সকে কম্পাউন্ড বানানোর জন্য আমি দেখবো যে বাধা আমার কোথায়, প্রথম বাধা সাবঅর্ডিনেট কনজাংশন, তো এটাকে বাদ দিয়ে দিবা। তারপরে দ্বিতীয় বাধা, তাহলে ওটাকে বাদ দিয়ে দিলে হি কেম হোম, এটাও প্রিন্সিপাল ক্লজ, হি বিগ্যান টু স্টাডি, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে মাঝখানে তোমার একটা কি লাগবে, মাঝখানে তোমার একটা সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে, ফ্যান বয়েজ, তাহলে তুমি দিবা হি কেম হোম এন্ড বিগ্যান টু স্টাডি, হয়ে যাবে কম্পাউন্ড। কিন্তু আমি যখন বলছি এটাকে তুমি ইয়ে করো, এটাকে তুমি সিম্পল করো, তখন বলো তো এই জায়গাতে আসলে আমাদের তাহলে সমস্যাটা কোথায়, বাধা কোথায় সিম্পল করতে? ফাইনাইট ভার্ব স্যার। কোথায় বাধা? স্যার ফিনাইট সাবজেক্ট সাবজেক্ট আর কি? ভার্ব স্যার। হি। তাহলে আমি তখন এইভাবে চিন্তা করব যে যেহেতু এটাকে আমার সিম্পল করতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফিনাইট ভার্ব থাকে, রাইট? তাহলে আমার এই ফিনাইট ভার্বটাকে কোনোভাবে কি করা লাগবে, এটাকে আমার নন ফিনাইট করা লাগবে। আচ্ছা, এখন কোটি টাকার প্রশ্ন, যদি এটাকে আমি নন ফিনাইট করে দিই, নন ফিনাইটের কি কখনো সাবজেক্ট প্রয়োজন হয় বা সাবজেক্ট থাকতে হয়? না, এই সাবজেক্ট আমার কি করা লাগবে, এই সাবজেক্ট আমার ভ্যানিশ করা লাগবে। তাহলে প্রথমেই আমি ভ্যানিশ করব সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়েন বাদ, হিও বাদ, আর এখন এই যে আমাদের ফিনাইট ভার্ব আছে এটাকে কি করা লাগবে, নন ফিনাইট করা লাগবে। আর তোমরা জানো নন ফিনাইট কিভাবে করা যায়, নন স্যার ফিনাইট টু করার দিয়ে মাধ্যম হচ্ছে টু প্লাস ভার্ব অন দিতে পারো তুমি, কিন্তু টু প্লাস ভার্ব অনটা ব্যবহৃত হয় উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে। আইএনজি দিতে পারি স্যার। তুমি ভার্ব প্লাস আইএনজি দিতে পারো, ভার্ব থ্রি দিতে পারো। তো যেহেতু এটা উদ্দেশ্য আমরা বোঝাচ্ছি না, টু প্লাস ভার্ব অন আমরা বাদ দিব, তাহলে আমরা এখন এই কেম, এটাকে আমরা ভার্ব অন করে নিলাম। তাহলে কেমে ভার্ব অন কি, কাম, আর কাম। ভার্ব অনের কাম। সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এর সাথে তুমি যদি আইএনজি যুক্ত করে দাও তাহলে এটা হয়ে যাবে কামিং। তাহলে এবার লক্ষ্য করো, আমি এই কমপ্লেক্স সেন্টেন্সটা হোয়েন হি কেম হোম হি বিগ্যান টু স্টাডি, এটাকে যদি আমি এখন সিম্পল করে দিই, কামিং হোম হি বিগ্যান টু স্টাডি, এর থেকে সহজে আর বোঝানো যায় না। এটা আমি একদম পুরো ডাইসেক্ট করে 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 অপারেশন করে তোমাকে বুঝাই দিলাম। তোমরা এতদিন শুধু নিয়মগুলো পড়ে আসতো, মুখস্থ করছো, কিন্তু আসলে কিভাবে নিয়মটা আসলো, গ্রামারটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না। গ্রামার যারা তৈরি করেছে তারাও এইভাবে এই জিনিসটা দুয়ে দুয়ে চার মিলিয়ে তারপরে গ্রামারটা হয়। তো তুমি যখনই মাথার মধ্যে এইভাবে আসবে, তোমাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলেছে, তুমি প্রথমে মাথায় প্রশ্ন করবা যে সিম্পল হওয়ার জন্য এখানে বাধাটা কোথায়। বাধাটা হচ্ছে এখানে দুইটা ফিনাইট। ওকে ফাইন, তাহলে আমি এখানে প্রিন্সিপাল ক্লাসটাকে আগে সেপারেট করে আলাদা করে রাখি, এবার সাবঅর্ডিনেট ক্লাসটা হাতে নেই। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে
যে সাবজেক্ট আছে ওকে ভ্যানিশ করো, ওর মধ্যে যে সাবঅর্ডিনেট কনজাংশন আছে ওকে ভ্যানিশ করো। এইবার যে ফিনাইট ভার্বটা পড়ে থাকলো ওকে তোমার নন ফিনাইট করা লাগবে। নন ফিনাইট না করলে তো আরো সিম্পল হবে না, তাহলে ওটাকে আমি নন ফিনাইট করে দিলাম। আমাদের সিম্পল সেন্টেন্স রেডি। এখন এই সেম জিনিস তোমাকে সিম্পল সেন্টেন্সটা দিয়ে দিল, কামিং হোম হি বিগ্যান টু স্টাডি, বললো এটা কমপ্লেক্স করতে। তাহলে তুমি কি করবা? তুমি যদি জানো যে 1 আর 3-এ 4 হয়, তোমাকে উল্টাটা দিছে যে 4 আসলে কোনটা কোনটা যোগ করলে হয়, তো তুমি অনেক ভাবে করতে পারো। তুমি বলতে পারো যে 4টা 1 যোগ করলেও 4 হয়, 2 আর 2-ও 4 হয়, 3 আর 1-এও 4 হয়, এটা তোমার উপরে। সো যখন তুমি বেসিক গুলা শিখবা, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ওয়ার্ডস। তাহলে কামিং হোম হি বিগ্যান টু স্টাডি এটা কমপ্লেক্স করতে দিলে তুমি এইভাবে চিন্তা করবে, আচ্ছা হি বিগ্যান টু স্টাডি অলরেডি একটা প্রিন্সিপাল ক্লজ অবস্থায় আছে, আর কামিং হোম এর একটা ফ্রেজ অবস্থায় আছে, ক্লজ করতে হবে। ক্লজ করার জন্য আমাদেরকে এই নন ফিনাইট ভার্বটাকে ফিনাইট করতে হবে, আর এই জায়গাতে একটা সাবজেক্ট আনতে হবে। আর যেহেতু এটা কমপ্লেক্স করব, তার মানে সাবজেক্টের আগে অর্থের সাথে সামঞ্জস্য রেখে এটা আমাদের কনজাংশন আনতে হবে। দ্যাটস ইট। আমরা কি এটা বুঝতে পেরেছি? Exactly, sir. ঠিক ওইটাই কম্পাউন্ড কিভাবে, কম্পাউন্ডটা তো ইজি, ওই যে হি কেম হোম প্রিন্সিপাল ক্লজ আর হি বিগ্যান টু স্টাডি প্রিন্সিপাল ক্লজ, যেহেতু এন্ড এর উভয় দিকে একই পার্সনকে বোঝাচ্ছে দুইটা সাবজেক্ট, ওই জন্য আমরা একটা সাবজেক্টকে কমন নিয়েছি, মানে বাদ দিয়েছি, উজ্জ্ব আছে, মানে ওকে দেয়া না দেওয়া সমান, ওই জন্য এখানে আমরা এখানে হিটা উল্লেখ করিনি। ইজ দ্যাট ক্লিয়ার নাও? Yes, জি sir. স্যার। Already clear. ওকে, তাহলে আচ্ছা, এটা লিখতে হবে না, আমাকে মৌখিক ভাবে বলো এটা কমপ্লেক্স করব কিভাবে, বা এটা কমপ্লেক্স কি হবে। সিং মি শি কল মাই হোম, প্রথমত বলো এটা কি সেন্টেন্স। সিং মি শি কল মাই হোম, শি কল মাই নেম, এটা স্যার সিম্পল এটা হচ্ছে সিম্পল। সিম্পল। তাহলে এটা কমপ্লেক্স করব কিভাবে? সাবজেক্ট কমপ্লেক্স আনতে করার হবে, নন ফাইনাইট সাবজেক্ট করতে আনতে হবে, হবে, নন ফিনাইট ভার্বকে কি করা লাগবে? ফাইনাইট। ফিনাইট ভার্ব করতে ফিনাইট করা লাগবে, আর সাবজেক্টের আগে কি দিতে হবে? একটা ফিনাইট সো দ্যাট কনজাংশন। একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিতে হবে। তাহলে এখন প্রথম কথা, এই জায়গাতে আমরা যদি সাবজেক্ট আনি, সাবজেক্ট কার ব্যাপারে বলছি, শি, ওকে ফাইন। আর এখানে এটাকে যদি আমরা ইয়ে করতে চাই, ফিনাইট ভার্ব করতে চাই, সিং তো আর রাখতে পারবো না, তাহলে এই হবে শুধু। এইটাকে আমরা পরবর্তী অংশে যেহেতু দেখছি V2 তে আছে, তাহলে সির V2 কি? স স তাহলে স মি। আচ্ছা, আর যেহেতু এটা আমাদের সময়কে বোঝাচ্ছে, নির্দেশ করছে, তাহলে আমরা এখানে এরকম দিতে ওয়েন পারি, when she saw me she called my name, হয়ে গেল কমপ্লেক্স। এটা যদি কম্পাউন্ড করতে চাই, she শি saw me অ্যান্ড and কল মাই নেম। called my name, কল হয়ে গেল কমপ্লেক্স। এই কম্পাউন্ডে যদি দিতাম she saw me and called my name, যদি তোমাকে বলতাম এটা কমপ্লেক্স করো, করা যেত না? জি তখন স্যার। কি যেহেতু করতাম? স্যার অ্যান্ডটা তুলে দিতাম, অ্যান্ডটা তুলে দিয়ে পরে যেই সাবজেক্ট উজ্জ্ব রাখা আছে ওই উজ্জ্বটা আর রাখতাম না, যেহেতু অ্যান্ডে যুক্ত নেই, উজ্জ্ব রাখার প্রশ্ন আসে না। আর এইদিকে শি এর আগে আমরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিতাম, হয়ে যেত কমপ্লেক্স। আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি, তো তুমি এই বেসিক জিনিসটা যদি ধরতে পারো, তাহলে সিম্পল বলো, কমপ্লেক্স বলো, কম্পাউন্ড বলো, এটা করা তোমার জন্য কোনো ব্যাপার না। এতটুকু পর্যন্ত কি আমরা সবাই ওকে আছি? জি স্যার। আচ্ছা, আমি শুধু ওই রুল শিখে এই ব্যাপারটা শেষ করার ব্যাপারটা এরকম না, আমি তোমাদের বোর্ড প্রশ্নের উদাহরণ দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে না ঠিক আছে। এখন এই জায়গাতে আমরা একটা এক্সটেনশন, এই রুলটারই আমরা আর একটু বর্ধিতাংশ আলোচনা করি, সেটা হচ্ছে এটা নাউন ফ্রেজ। দেখো নাউন ফ্রেজ কি, ফ্রেজ তো আমরা জানি যে একাধিক শব্দ যার মধ্যে সাবজেক্ট ফিনাইট ভার্ব এগুলো থাকবে না। এখন দেখো, যদি সিম্পল বাক্যে বিকজ অফ বসে, বিকজ মানে কি, কারণ না, জি স্যার, কারণ বিকজ অফ কোনো কিছুর কারণে, তাই না? তাহলে যদি সিম্পলে এরকম বিকজ অফ থাকে, যেমন বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো, এই এই জিনিসটাকে আমরা কমপ্লেক্স করার সময় কি করব? কমপ্লেক্স করার সময় আমরা সিন্স বা অ্যাজ বসাই দিই, সিন্স। কারণ সিন্স বা অ্যাজ এটার অর্থ হচ্ছে যেহেতু। যেমন দেখো বিকজ অফ, জি এখানে আমরা কি দিলাম? সিন্স। আর যেহেতু তোমরা জানো যে সিম্পল সেন্টেন্স এই অংশটা তো একটা ফ্রেজ, তো এখানে আমাদের ফ্রেজে তো সাবজেক্ট ফিনাইট ভার্ব লাগে না, কিন্তু আমাদের এইখানে কি সাবজেক্ট ফিনাইট ভার্ব লাগবে না?
লাগবে স্যার। সিন্স এর পরে সাবজেক্ট নিয়ে আসলাম, কার ব্যাপারে কথা হচ্ছে, হি এর সম্পর্কে কথা হচ্ছে। সিন্স হি ওয়াজ ইল, তাহলে এই যে ইলনেস কে করে দিলাম ইল, সিন্স হি ওয়াজ ইল, তাহলে এখানে সাবজেক্ট ফিনাইট ভার্ব চলে আসলো, হি কুড নট গো। এই যে আবারও সেম জিনিস, এই অংশে আমাদের কোনো চেঞ্জ হয়নি দেখো, কারণ এটা অলরেডি ও একটা সুন্দর প্রিন্সিপাল ক্লজ অবস্থায় আছে। আমাদের সবসময় কাজ হচ্ছে এখানে, ঠিক আছে? এটাই কম্পাউন্ড করবো, হি ওয়াজ ইল অ্যান্ড অথবা সো হি কুড নট গো। তাহলে বিকজ অফ থাকলে স্যার আমরা কমপ্লেক্স কমপ্লেক্সে যে কি দিব? আমরা, স্যার একটা কথা ছিল, বলো। স্যার কমপ্লেক্সে যে ওয়াজ আনছি ওইখানে সিম্পলে কোড আছে এজন্য। হ্যাঁ, আমরা তো এটা শিখেছি, এখানে কোড আছে, সেই জন্য আমরা বুঝতে পারছি যে এটা অতীতের কথা বলা হচ্ছে। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো, তার মানে কি সে অসুস্থতার কারণে যেতে পেরেছিল না। এটা কি এমন যে সে সারা জীবন অসুস্থ থাকে বা নর্মালি অসুস্থ থাকে? এটা তো ইনডিফিনিট টেন্স হবে না। তো এখানে কুড আছে, ওই জন্য আমরা এখানে ওয়াজ দিয়েছি। কিন্তু যদি এখানে কুড না থাকতো, যদি এখানে ক্যান থাকতো, তাহলে আমরা এখানে ইজ দিতাম, সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ সাকিব, কিছু বললা? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কোড প্রশ্নটা দেখি। দেখো, রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এটা কি সেন্টেন্স? সিম্পল। স্যার সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে আমি যদি কমপ্লেক্স করতে চাই, তাহলে আমরা রিয়েলাইজিংটাকে ফিনাইট করব না, তার আগে একটা জি সাবজেক্ট স্যার। দিব, জি স্যার। তার আগে আমরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিব। তাহলে এটা কি হবে? তাহলে সাবজেক্ট হিসেবে উই আসবে। হুম, এই যে দেখো, স্যার সাবজেক্ট হিসেবে এখানে এই জায়গায় কিন্তু, হ্যাঁ সাবজেক্ট হিসেবে উই আসবে, আর রিয়েলাইজিং কে রিয়েলাইজ করে দিব। আর এই জায়গাতে আমরা জি সিন্স কেন দিয়েছি, কারণ কি, এখানে ভার্ব প্লাস আইন ছিল, এর আগে সবগুলাতে হোয়েন হোয়েন দিচ্ছিলাম। কারণ আমাদের এই নিয়মটা ছিল কিসের? এই নিয়মটা ছিল রিজন অ্যান্ড টাইম। যদি রিজন হয় সেক্ষেত্রে তো আমরা হোয়েন দিব না, টাইমের ক্ষেত্রে হোয়েন। রিজন হলে আমরা কি দিব? রিজন হলে আমরা দিব সিন্স। তাহলে যেহেতু উই রিয়েলাইজ ইট, যেহেতু আমরা এটা উপলব্ধি করি, যেহেতু আমরা এটা বুঝি, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। তো ওই জন্য আমাদের ইমোশনালি এই ব্যাপারে ব্যালেন্সড হওয়া উচিত, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তোমরা যদি দু একবার প্র্যাকটিস করো, এখানে আর কোনো ধরনের সংশয়, সংকোচ, কোনো কনফিউশন কিচ্ছু থাকবে না। আমরা কি রোল নাম্বার 2 এখানে শেষ করতে পারি? জি স্যার। জি স্যার। রোল নাম্বার 3, দেখো এটা কিসের নিয়ম? কন্ট্রাস্ট। মানে কি কন্ট্রাস্ট মানে কি? বিপরীত। বিপরীত লেখা। দেখো, কন্ট্রাস্টের ক্ষেত্রে সিম্পলে আমরা কিসের ব্যবহার দেখি? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ এর আরো একটা, ডিসপাইট অফ। ডেসপাইট। ডেসপাইট অফ হয় না, ইনস্পাইটের সাথে অফ হয়, ডেসপাইট সবসময় একা ও জি স্যার। হয়, জি ডেসপাইট স্যার না মনে আছে ইনস্পাইট। আপনি। জি স্যার আপনি আরো একদিন বলছিলেন। হ্যাঁ, বুঝছিলাম, এবং এখানে ভুল মনে করে student। আচ্ছা, এটা থাকবে সিম্পলে। কমপ্লেক্সে কি? দো অলদো। দো বা অলদো। আর কম্পাউন্ডে অ্যান্ড বাট। এন বাট না, শুধু বাট, কন্ট্রাস্ট বোঝানোর জন্য। কন্ট্রাস্টটা মানে কি, মানে হচ্ছে যে দুইটা অংশ থাকবে, যা হওয়ার কথা তা হবে না, বিপরীতটা হবে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, ইন কিন্তু বোঝাতে স্পাইট অফ হবে। বিং পোর, সে গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট। গরিব হি ইজ মানুষের তো আসলে অনেস্ট। সৎ হওয়ার কথা না, কারণ যে গরিব তার তো অনেক টাকা পয়সার সংকট, সে আহ, বাধ্য হবে চুরি করতে, সে বাধ্য হবে মিথ্যে কথা বলতে, সে বাধ্য হবে অসৎ হতে। কিন্তু তার গরিব হওয়া সত্ত্বেও সে কি, সে হচ্ছে সৎ। সৎ। তাহলে এখানে কি কন্ট্রাস্ট হলো না? জি স্যার বিপরীত। জি স্যার। কন্ট্রাস্ট সবসময় এভাবে চিন্তা করবা, এটা কি মাইনাস না প্লাস? কারো গরিব হওয়া এটা মাইনাস না প্লাস? মাইনাস। এটা মাইনাস। আর সৎ হওয়া কি? প্লাস। মাইনাস প্লাসে কি হয়? প্লাস। মাইনাস। প্লাস। এটা হচ্ছে কন্ট্রাস্ট। আমি আর একটা উদাহরণ দিচ্ছি এখানে, তোমরা খাতায় লিখো কিন্তু, হ্যাঁ।
দেখো এখানে ডেসপাইট হিজ ট্যালেন্ট, এটা প্লাস না মাইনাস? স্যার এটা প্লাস। এটা প্লাস, পজিটিভ জিনিস। কিন্তু সে ওভারলুকড মানে কি? তাকে দাম দেওয়া হয়নি, বুঝছো? তাকে ওভারলুক করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। তাহলে এটা কি মাইনাস? প্লাস মাইনাসে প্লাস মাইনাস। মানে এইভাবে কন্ট্রাস্টটা প্রকাশিত হবে। তাহলে কন্ট্রাস্ট যদি প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্সে বললাম এই ইনস্পাইট অফ, যেমন এখানে আমি যে ইনস্পাইট অফ হিজ ট্যালেন্ট বলতে পারতাম, অথবা ডেসপাইট হিজ ট্যালেন্ট, যে কোনো একটা আমাকে দিতে হবে। ওকে, তাহলে এই জায়গাতে একটা জিনিস জি চিন্তা স্যার। করো, আমাদের এই পুরা সেন্টেন্সটা একটা মাত্র ফিনাইট ভার্ব আছে না, এই ওয়াজ। এখানে কি আর কোনো ভার্ব আছে? না স্যার। না স্যার। নাই। তাহলে যদি ভার্ব না থাকে, এখন যদি তোমাকে আমি বলি কমপ্লেক্স করতে, তোমার প্রথম টাস্ক কি হবে? প্রথম টাস্ক হবে এই হি ওয়াজ ওভারলুকড, এই প্রিন্সিপাল কজ, একে ইনট্যাক্ট রাখা। মানে এখানে হাত দেবো না, আমরা দিব। না না। স্যার। তাহলে আমার এই অংশে কাজ করতে হবে। তাহলে এই অংশে আমার এখন কাজ কি কি, চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হচ্ছে এখানে আমার একটা সাবজেক্ট আনা লাগবে। চ্যালেঞ্জ হচ্ছে আমার এখানে অবশ্যই এটা ভার্ব নিয়ে আসা লাগবে। আর চ্যালেঞ্জ হচ্ছে আমাকে এই জায়গায় ইনস্পাইট অফ এইটাকে বাদ দিয়ে একটা সাবঅর্ডিনেট দৌড়ে। কনজাংশন আনা লাগবে। ব্যাপারটা কি তাই না? জি স্যার। তাহলে আমাকে একটু বলো, এই হিজ, এই হিজটাকে আমরা এখন কি করব? সাবজেক্ট, হিজের হি। সাবজেক্টিভ ফর্ম, হিজের সাবজেক্টিভ ফর্ম হি না? জি স্যার জি হি। স্যার। আচ্ছা, এবার ডেসপাইট এটাকে আমরা বললাম কি করতে হবে, দো অথবা। অলদো। তাহলে দো অর অলদো হি, আমরা এখন তো বলতে পারবো না দো অলদো হি ওয়াজ ট্যালেন্ট, হবে? বলতে পারবো? আমাদের অর্থ তো মিলাতে হবে। তাহলে আমরা এখানে কি জি বলতে স্যার পারি? অবশ্যই। যদিও তার ট্যালেন্ট ছিল, যদিও তার ট্যালেন্ট ছিল, তাকে অবজ্ঞা করা হয়েছিল, তাকে ওভারলুক করা হয়েছিল। তাহলে ছিল, থাকা ইংরেজি কি? ওয়াজ। থাকা ইংরেজি থাকা, কোনো কিছু থাকা, তোমার কাছে স্যার একটা হ্যাভ। ছিল। স্যার হ্যাভ। এক্স্যাক্টলি। আর হ্যাভ এর ভি টু কি, যেহেতু এখানে ওয়াজ আছে? হ্যাড। জি স্যার। তাহলে দো হি হ্যাড ট্যালেন্ট। ট্যালেন্ট হি ওয়াজ ট্যালেন্ট। ওভারলুক। তোমাদের কোনো কাজ করতে হবে না। আর তুমি বলছো স্যার এখানে হ্যাড ট্যাড আনবো না। হ্যাঁ, তুমি এখানে ওয়াজও আনতে পারো। তাহলে দো হি ওয়াজ ট্যালেন্ট আর বলতে পারবা না। আমাদের এখানে বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করলে পরেরটাকে কি করতে হবে? পরেরটা অ্যাডজেক্টিভ বানাই দিতে হবে। ট্যালেন্টের অ্যাডজেক্টিভ কি বলো তো? ট্যালেন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যালেন্টেড। তাহলে দো হি ওয়াজ ট্যালেন্টেড হি ওয়াজ ওভারলুক। দেখো এবারও কিন্তু অর্থ মিলছে, মিলছে না? জি স্যার। জি স্যার। হয় তোমাকে বলতে হবে দো হি হ্যাড ট্যালেন্ট, অথবা বলতে হবে দো হি ওয়াজ ট্যালেন্টেড। তাহলে মেইন কথা হচ্ছে একটু আগে আমি বললাম যে যদি তুমি শিখে ফেলো 2 আর 2 4 হয়, এখন 4কে তুমি কত ভাবে ভাঙতে পারো এটা তোমার ব্যাপার। যে কোন, তুমি এটা বলতে পারবা না যে স্যার 3 আর 1-এ 4 হয়, এটাই শুধু সঠিক, 2 আর 2 এটা ভুল, বা 4টা 1 এটা ভুল, বলা যাবে? জি স্যার মানে অনেক ভাবে অ্যাপ্লাই এখানে মানে হবে নাকি স্যার? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এটা কি তোমরা বুঝতে পারছো যে ডেসপাইট থেকে আমরা কিভাবে দো অল দো এই হিসাবে নিয়ে আসলাম? জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, শুধু বুঝলে তো হবে না, আমরা একটু কাজে দেখবো। এটা একটু লিখে। দেখো, ইনস্পাইট অফ হার বিং অনেস্ট এভরিওয়ান হেটস হার। প্রথম কথা, এটা কোন টেন্সে হবে তাহলে? প্রেজেন্ট না পাস্ট? স্যার প্রেজেন্ট। স্যার প্রেজেন্টে হবে। এখানে হেডস আছে, প্রেজেন্ট হবে। তাহলে এখানে আমরা কাজ করব কোন অংশটা নিয়ে? সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম অংশ স্যার সাবঅর্ডিনেট ইনস্পায়ার্ড ক্লজ। অফ। তাহলে আমরা এই জায়গাতে ইনস্পাইট অফ এর পরিবর্তে কি তো দিব?
দো Do অথবা he অলদো। আচ্ছা, এই আর এর সাবজেক্ট she কি? সি। আর এই জায়গাতে দেখো আমি তোমাদের জন্য একটা সহজ জিনিস করেছি, যেটা এর আগেরটাতে ছিল না। ওইটাতে তো কোনো ভার্বই ছিল না, এই অংশে ছিল ডেসপাইট হিজ ট্যালেন্ট, এখানে কোনো ভার্ব ছিল না। কিন্তু আমি এখানে একটা ভার্ব দিয়েছি, যেটা কি অংশে আছে? ইনফিনিটিভ, সরি, জিরান্ড অংশে মানে জিরান্ড হিসাবে আছে, মানে নন ফিনেট ভাবে আছে। তাহলে এটাকে ফিনেট করে ফেলো। তাহলে বিং, এটাকে প্রথমে ভার্ব অন করো বি। আর বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, আর, ইত্যাদি ইত্যাদি। সি এর সাথে কি বসে? is ইজ। এখানে ইজও হইতে পারতো, ওয়াজও হইতে পারতো। তো যেহেতু আমরা এখানে জি দেখতে স্যার, পাচ্ছি, প্রথমেই আমি বলে নিয়েছি এখানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখন কি এটাকে হবে? টেন্সটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে হবে ইজ। do she is তাহলে এই যে বিং, on এটা ছিল নন ফিনাইট, এটাকে আমরা ফিনাইট করে নিলাম হচ্ছে ইজ। আর অনেস্ট ওইভাবে থেকে গেল। এখানে তো চেঞ্জ করার কোনো প্রশ্ন নেই, কারণ এখানে এই যে জি আমাদের বি ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ বসেছে, অনেস্ট অ্যাডজেক্টিভ। যদি এখানে অনেস্টি থাকতো, তাহলে আমরা এই জায়গাতে একটু আলাদা নিয়মে আনতাম। তখন এরকম হতো, ইনস্পাইট অফ হার অনেস্টি। তখন আমরা বলতে পারতাম দো হি হ্যাজ অনেস্টি, অথবা দো হি বলছি শি, দো শি হ্যাজ অনেস্টি এভরিওয়ান হেটস হার, অথবা দো শি ইজ অনেস্ট এভরিওয়ান হেটস হার। সেম জিনিস, এখানে অর্থটা সেম। আমাদের মেইন ব্যাপার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মূল যেই অবজেক্টিভটা, সেটা তো এইটাই, তাই না? যে অর্থটা সেম রেখে ওইটার আমরা গঠনটা পরিবর্তন করব। ব্যাপারটা কি তাই না? জি স্যার আচ্ছা, এখন কোটি টাকা প্রশ্ন, এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে দো শি ইজ অনেস্ট এভরিওয়ান হেটস হার, আমাকে এখন বলো এখানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য আসল বাধা কোথায়? এই এটা ভদ্রলোক হচ্ছে দিতে হবে, তাই না? কারণ এই দোটা উঠে গেলেই তো শি ইজ অনেস্ট এটাও প্রিন্সিপাল কজ, এভরিওয়ান হেটস হার এটাও but প্রিন্সিপাল কজ। everyone has কিন্তু এইটাকে, দুইটা প্রিন্সিপাল কজকে তো যুক্ত করার জন্য ফ্যান বয়েজ লাগবে। আর এখানে ফ্যান বয়েজ এর জন্য আমরা কন্ট্রাস্টে কি বলেছি? but বার্ড দিতে হবে। এবং দেখো, বার্ড দিলে এটা তুমি নিজেও বুঝবা যে এটা অর্থটা মিলছে। কারণ তুমি যদি এরকম বলতা শি ইজ অনেস্ট অ্যান্ড এভরিওয়ান হেটস হার, মানে এটা কোনো সেন্স মেক করে? যে না সে অনেস্ট এবং সবাই তাকে অপছন্দ করে, ঘৃণা করে, কোনো সেন্স মেক করে না। বাংলাতে বলবা, তাহলে তুমি এখন যদি বলো আহ সে সৎ কিন্তু সবাই তাকে অপছন্দ করে, দেখো এবার কিন্তু শুনতে মনে হচ্ছে লজিক্যাল। তাহলে শি ইজ অনেস্ট বাট এভরিওয়ান হেটস হার, হয়ে গেল কম্পাউন্ড। কোনো ঝামেলা আছে? সাকিব ইসলাম উইদাউট ব্লাজার, ভাই এটা আসছে আসছে, ডাক্তারের থেকে বেশি বুঝলে হবে সাকিব। না স্যার, স্যার ওটা একটু বুঝতে সমস্যা হয় তো মাঝে মাঝে। আচ্ছা, বোঝাচ্ছি, সমস্যা নেই। আমাদের কি 1.5 ঘন্টা হয়ে গেছে? স্যার আর মাত্র 9 মিনিট বাকি আছে। তো তোমাদের কি বিরক্ত লাগছে? না স্যার, না স্যার আমি তো ওকে আছে, বাকিদের আর কি অনেক করবো। সময় 30-40 মিনিট ক্লাস করতে তো বিরক্তি লাগে। আমার অবশ্য ভালোই লাগছে শেখাতে। ভালো আচ্ছা লাগছে দেখো, শিখতে স্যার। সিলেট বোর্ড 2017-এর একটা প্রশ্ন দেখো। সাকিব পড়ো তো এটা। Although they are insolvent, they do not adopt any unfair means. হ্যাঁ, ইনসলভেন্ট মনে হয় এর আগের দিন আমি বলছিলাম। ইনসলভেন্ট মানে কি? স্যার অসচ্ছল। কৃপণ। আরে কৃপণ স্যার না, ওইটা আলাদা। ওইটা আলাদা, ওইটা ছিল আমরা ওই যে ইয়ে করছিলাম, মাইন্ডের মাইন্ডের মাইসার ফ্রুগাল। ওইটা ইনসলভেন্ট মানে অসচ্ছল, মানে যাদের অত বেশি টাকা পয়সা নেই। হ্যাঁ, যদিও তারা অসচ্ছল, তো অসচ্ছল হইলে আর নিত্য ওরা বিভিন্ন আহ, মানে ইয়ে করবে, জোর চুরি করবে, অসৎ পথে যাবে। কিন্তু দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস, তারা ওই রকম কোনো আনফেয়ার, অন্যায্য কোনো কিছুর মধ্যে যায় না। তাহলে এখন তুমি বুঝতে পারছো এখানে দো অল দো ব্যাপার আছে, মানে কন্ট্রাস্ট আছে। তাহলে এটাকে বলছে সিম্পল করতে। আই মাইন্ড ইউ, সিম্পল বলছে, কিন্তু কম্পাউন্ড বলেনি। জি কম্পাউন্ড বললে আমরা অল দো বাদ দিয়ে দিতাম, আমরা দিতাম দে আর ইনসলভেন্ট বাট দে ডু নট। কিন্তু এখানে সিম্পল যেহেতু বলছে, আমরা জানি এখানে সিম্পল করার জন্য এই যে অংশটা দে ডু নট অ্যাডপ্ট, এখানে কি আমরা চেঞ্জ করবো? আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজটাকে ওইভাবে রেখে দিব। আমরা এখন এইটার এখানে চলে আসবো। এখানে এসে তুমি নিজেকে চিন্তা করো, তুমি যদি সিলেট বোর্ডে 2017 সালে পরীক্ষার্থী হইতা, তাহলে তুমি কি করতে এখানে?
তাহলে তুমি এখানে করতে হচ্ছে প্রথম কথা, আমরা জানি এইখানে একটা ক্লজ সাবঅর্ডিনেট, কিন্তু সিম্পল করার জন্য এটাকে ক্লজ রাখা যাবে না, ফ্রেজ করতে হবে। মানে এখানে আমাদের সাবজেক্টটাকে উঠাই দিতে হবে, এখানে ভার্বটা উঠাই দিতে হবে, অথবা ভার্বটাকে কি করে ফেলতে হবে, ভার্বটাকে নন ফিনাইট করে ফেলতে হবে। আর এই জায়গায় দো অল দোর জায়গাতে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসে দিতে হবে। তো দিই, আমরা যদি এরকম করি এখন, তাহলে ইনস্পাইট অফ, আর এই জায়গায় সাবজেক্ট তো উঠে গেল, দে শেষ, আরটা কি এটা বিভার্ব না? হ্যাঁ বিভার্বের সাথে জি আইএনজি স্যার। যুক্ত করে দিলে কি হয়, নন ফিনাইট হয়ে যায়। তাহলে ইনস্পাইট অফ জি বিং স্যার। ইনসলভেন্ট, বাদ প্যাকেট হয়ে বসে গেল। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? এবার দেখো তো সাকিব, এটা কিসের নিয়ম দেখো তো বাবা। হয়েছে? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আসছে। জি স্যার। আমি তো জানি ব্যথাটা কোথায় কোথায়, ওষুধ কোথায় দিতে হবে, একটু ধৈর্য ধরে থাকো। জি স্যার, আসো, বুঝছি। প্রথমটা হচ্ছে নেগেটিভ কন্ডিশন। নেগেটিভ কন্ডিশন তো আমরা, কন্ডিশন তো আমরা বুঝি, শর্ত, জি স্যার, সত্য। যে যদি এটা করো তাহলে এটা করো, এটা হবে। কিন্তু এখানে হচ্ছে নেগেটিভ কন্ডিশন, মানে যদি এটা না করো বা এটা ছাড়া এটা হবে না। তো এই জায়গাতে আমরা যদি চলে আসি একটু, উইদাউট প্লাস ভার্বের আইএনজি এটা হবে সিম্পল সেন্টেন্সে, আর ইফ নট অথবা আনলেস এটা আসবে কমপ্লেক্সে, আর অর এইটা হবে কম্পাউন্ড। এটা কিন্তু এই সবগুলা আমাদের কোথায় আছে বলতো, আমরা এতক্ষণ যা আলোচনা করছি এই প্রত্যেকটা জিনিস কোথায় আছে, এই যে টেবিলটাতে, যেটা তোমার স্ক্রিনশট নিতে বলছিলাম, মনে আছে? জি জি এই যে স্যার। একটু স্যার। আগে কন্ট্রাস্টের শেখাইলাম, ইনস্পাইট অফ ডেসপাইট, তারপর দো অল দো, বা এখন নেগেটিভ কন্ডিশন। এখন নেগেটিভ কন্ডিশন আমরা একটু দেখি, আমাদের আর বেশি নেই, হয়ে যাবে 8-10 মিনিটের মধ্যে এই পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সিম্পলে বললাম যে উইদাউট প্লাস ভার্বের আইএনজি, নেগেটিভ শর্ত বুঝে, তাহলে উইদাউট রিডিং কেয়ারফুলি ইউ উইল ফেল। তাহলে বোঝা গেছে শর্তটা কি, মানে যত্নশীল ভাবে না পড়লে কি করবা, ফেল করবা। তাহলে ফেল উইদাউট করবো। প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, আমরা বলেছি কমপ্লেক্স করার ক্ষেত্রে কি করতে হবে, কমপ্লেক্সে তো আমরা জানি ইফ দিয়ে তো আমাদের কন্ডিশন করা শেখাইছে না, কন্ডিশনাল। ইফ অথবা নেগেটিভ শর্ততে আমরা আনলেস ব্যবহার করতে পারি, আনলে। তাই না? তাহলে আমরা যদি এরকম ভাবে বলি ইফ, আর এই জায়গাতে আমাদের কি লাগে, আমরা তো এখানে কাজ করব না, ইউ উইল ফেল এটা তো প্রিন্সিপাল ক্লজ, আমরা কাজ করবো এইখানে। তাহলে এই রিডিং কে কি বানাতে হবে সঞ্জিদা, স্যার এটা ফিনাইট হচ্ছে বানাতে গিয়ে হবে না? এখানে কি এরকম নন ফিনাইট রাখা যাবে? মিনিট জি স্যার। হ্যাঁ। না স্যার। তাহলে আমরা যদি এখানে ফিনাইট বানাই, তাহলে রিডিং কে যদি আমরা এখানে রিড করে দিই, এর কি আসবে তার আগে, সাবজেক্ট আসবে। সাবজেক্টটা কে, কার কথা সাবজেক্ট বলছি? ইউ। ইউ ইউ। স্যার। ইউ। ইফ ইফ ইউ রিড কেয়ারফুলি যদি দিই, অর্থ কি মিলবে? অর্থ কি মিলবে? ইফ ইউ রিড কেয়ারফুলি উইল ফেল, হ্যাঁ স্যার, নট অর্থ আনতে তো হবে উল্টো স্যার। হয়ে যাবে। ওই জন্য এখানে আমাদের একটা নট নিয়ে আসতে হবে। তাহলে ইফ ইউ নট তো হয় না, আমরা এর আগের দিন শিখেছি নট সবসময় কিসের সাথে হয়, নট সবসময় অক্সিলারি ভার্বের সাথে হয়। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মানে এম ইজ আর ওয়াজ আর, আমরা কি করি, ডু ভার্বকে নিব। তাহলে ইফ ইউ নট রিড। ডু নট রিড কেয়ারফুলি ইউ উইল ফেল। অথবা এখানে যদি আমরা আনলেস নিই, আনলেস নিজেই ওর মধ্যে না আছে, আনলেস মানে যদি না, ইফ মানে যদি, আনলেস মানে নেই। যদি না, তাহলে আনলেস নিলে আমাদের কি আর ডু নট নেওয়া লাগবে? না না স্যার। স্যার। না। তাহলে আমরা বলতে পারি আনলেস ইউ রিড কেয়ারফুলি ইউ উইল ফেল। তাহলে এখানে আমরা দুইটাই করতে পারি, এটা তোমার উপরে। তুমি যদি ইফ দিয়ে করো তাহলে তোমার কি করা লাগবে বলো তো, তোমার এই নট নিয়ে দু আসা নট লাগবে। আনতে হবে। আর যদি তুমি ইফ না দাও, তুমি যদি আনলেস দাও, তাহলে তোমার আর এই নট নিয়ে আসা ঝামেলা পোহাতে হবে না। এটা কি বুঝা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। এখন আমি যদি এটা কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে চাইলে আমরা তো আনলেস এর দরকার নেই, আছে? না না স্যার। স্যার। তাহলে আমি কি করব, ইউ রিড কেয়ারফুলি আর ইউ উইল ফেল, এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে মাঝখানে আমরা যুক্ত করব ফ্যান বয়েজ এর ও অর। দিয়ে, ওখানে অর। অর। আমি তাহলে বলবো ইউ রিড কেয়ারফুলি, মানে তুমি ভালো মতো পড়াশোনা করো, কেয়ারফুলি পড়াশোনা করো, অর না হলে তুমি ফেল করবা। কি অর্থ কি সিমিলার থাকলো না? জি স্যার। এই জিনিসটা কি খুব কঠিন? হ্যাঁ, খুবই সহজ একটা স্যার বিষয়। বুঝলে সহজ।
হ্যাঁ, বুঝলে সহজ। সাকিব, তুমি তো বললে এটাতে খুব মানে সমস্যা হয় বুঝতে, এটাকে এখন সমস্যা হচ্ছে আর বুঝতে? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে এটা আমরা বলি এখন। বলো, উইথাউট মাচ প্র্যাকটিস ইউ won't be able to score a goal। মানে অনেক অনুশীলন না করলে তুমি গোল করতে সক্ষম হবে না। এটা কি সিম্পল সেন্টেন্স না? জি স্যার। জি দেখে স্যার। কি মনে হচ্ছে সিম্পল সেন্টেন্স? আমাদের আগে তো আইডিয়া ছিল সিম্পল সেন্টেন্স মানে একটুক একটা সেন্টেন্স হবে, কিন্তু দেখে তো এটা মনে হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ড। ওরে বাবা, কত বড়! কিন্তু এখন আমরা বুঝি যে এটা সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? বিকজ এখানে দেয়ার ইজ ওয়ান ফিনাইট ভার্ব আমরা এন্ড শিখছি এক্ষুনি। সাবজেক্ট। তাহলে এখন আমরা এই পরের অংশে কি করব না, হাত দিব না, আমরা এখানে চলে আসি। তাহলে এই জায়গাতে আমরা প্রথমত সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। তাহলে এখন কাকে নিয়ে কথা বলছি? ইউ কে নিয়ে কথা বলছি। সাবজেক্ট আমাদের কি? সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ। হ্যাঁ, এখন যেহেতু এটা শর্ত, তাহলে আমি এখানে আনলেস দিতে পারি। তাহলে আনলেস আনলেস। ইউ, তাহলে আনলেস ইউ এখানে মাস্ট প্র্যাকটিস বলতে পারবো? মাস্ট তো আমাদের এখানে ভার্ব না, ঝামেলা তো এখানে। অনেকে না এখানে স্যার। এই করে দিয়ে দিবে আনলেস ইউ মাস্ট প্র্যাকটিস। আমাদের ভার্বটা কি মাছ? না স্যার, প্রায়। না স্যার, তাহলে ভার্ব অক্সিলারি কোন? ভার্ব আনতে হবে স্যার। আমাদের ভার্ব কোনটা বলো? প্র্যাকটিস। অক্সিলারি ভার্ব আনতে যদি চাও, হ্যাঁ, তুমি যদি মাছ প্র্যাকটিস এটা এইভাবেই রাখতে চাও, তুমি যদি আর কোনো হাত মানে এখানে না দিতে চাও, কোনো চেঞ্জ না করতে চাও, তাহলে তুমি কি করতে পারো? হ্যাভ ভার্ব আনতে পারো। তাহলে আনলেস ইউ হ্যাভ মাচ প্র্যাকটিস, তোমার অনেক বেশি প্র্যাকটিস না থাকলে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কি কোনো জি। সমস্যা হচ্ছে? না স্যার। না। না। কিন্তু তুমি যদি চাও যে না, আমি ওই হ্যাভ ভার্ব নিয়ে আসবো না, আমি এখানে প্র্যাকটিসটাকে ভার্ব হিসেবে নেবো, তাহলে তুমি যদি এরকম ভাবে বলো আনলেস ইউ প্র্যাকটিস মোর, ঠিক আছে? কারণ এখানে আর মাছ আসবে না, আনলেস ইউ প্র্যাকটিস মাছ এভাবে আসবে না। আনলেস ইউ প্র্যাকটিস মোর ইউ ওন্ট বি এবল টু স্কোর আ গোল। এই কিছু কিছু ছোটখাটো মানে কমপ্লেক্স জিনিস চলে আসে, যেটা আবার তুমি পরীক্ষার খাতায় দেখলে ভিমড়ি খেয়ে পড়ে থাকবা। ওই জন্য আমি এই উদাহরণটা এখানে দিলাম। এরকম যখন হবে, তখন জাস্ট একদম স্টিক টু ইউর বেসিক বেসিক যে জিনিসগুলো শেখাচ্ছি ওইগুলো অবলম্বন করবা। যে তুমি যেহেতু জানো যে এখানে তোমার, হ্যাঁ, আনলেস দিলাম, একটা সাবজেক্ট হবে, এখন ভার্ব দিতে হবে, তুমি আগে নিজেকে প্রশ্ন করবা, আচ্ছা আমি যে দিচ্ছি আনলেস ইউ মাচ প্র্যাকটিস, এই ইউ এর পরে যে একটা ভার্ব দেওয়ার কথা, মাচ কি কোনোভাবে ভার্ব? এটা নিজেকে প্রশ্ন করবা, দেখবা তুমি নিজে এটা উত্তর পেয়ে যাচ্ছ যে এখানে কি করা লাগবে। ইজ দ্যাট অল রাইট? ইয়েস স্যার, অল রাইট। জি স্যার। দেখো, আমাদের দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন, মানে লাস্ট যেই বছরে আমাদের এই টপিকটা ছিল, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করছো, এই যে উইদাউট, এটা সবসময় প্রথম দিকে ছিল, কিন্তু এই সেন্টেন্সে কোথায় আছে? মাঝখানে। শেষে। শেষে। তো আমরা কি এখন প্রথম দিকে কাজ করব নাকি শেষের দিকে কাজ করব? স্যার শেষের দিকে। এক্স্যাক্টলি। তো এইটা যে কোনো জায়গায় থাকতে পারে, শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমরা আগে দেখবো যে কমপ্লিট অংশগুলো, প্রিন্সিপাল ক্লজ আমাদের যেটা, এইটাকে আমরা আগে দেখে নেব। পিচ অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল, তো এইটুকু আমরা হাত দিব না। আমরা কি করব? এই যে উইদাউট থেকে শুরুটা করব। তাহলে উইদাউট থেকে যদি শুরু করতে হয়, তাহলে আমরা এখানে জানি উইদাউট বাদ দিয়ে আমরা এখানে ইফও দিতে পারি, ইফ দিলে আমাদের পরে নট নিয়ে আসতে হবে। আর নাহলে আমরা কি করতে পারি? আনলেস দিতে পারি। তাহলে পিস অ্যান্ড আনলেস। প্রসপারিটি ইজ নট পসিবল আনলেস, এখানে সাবজেক্ট কি হবে বলো? এখানে কি একজনের কথা হচ্ছে? ইট। এটা না, এইটা নর্মাল একটা কথা হচ্ছে, যে আমাদের সবার কালেকটিভ একটা ইয়ে কথা জি হচ্ছে। স্যার। শুধু কি একজন ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী না হলে পিস অ্যান্ড প্রসপারিটি সম্ভব না, এরকম? নাকি আমাদের সবার কথা না বলা স্যার, হচ্ছে? সবার জন্য এটা। হ্যাঁ, তাহলে আনলেস উই, এই যে উই। বিং, এটাকে আমরা যদি ফিনাইট করে নিই, তাহলে হচ্ছে বি, আর উই এর সাথে বি ভার্ব কি হয়? আর ও এর সাথে আর। অথবা ওয়ার। আনলেস উই আর ইন্ডাস্ট্রিয়াস, মানে যদি না আমরা পরিশ্রমী হই, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল। যদি এখানে ইফ দিতাম, তাহলে ইফ উই আর নট ইন্ডাস্ট্রিয়াস, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল। সঞ্জিতা, বোঝা গেছে কেন এখানে উই দিলাম? জি স্যার।
জি স্যার। যদি তুমি বলতো ইট ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, স্যার আমি ইট ইজ নট ইন্ডাস্ট্রিয়াস মানে কি, এটা কি হয়তো যে এটা যদি স্যার পরিশ্রমী না হয়, পিচ এটা এন্ড আবার প্রসপারিটি। তুমি প্রথম অংশটাকে চিন্তা করছো, পিস অ্যান্ড প্রসপারিটি নিয়ে কথা হচ্ছে, ওইটা হিসাব করে তুমি ইট দিয়ে দিচ্ছ, কিন্তু এখানে তো জি বুঝতে স্যার। হবে যে এখানে দুইটা সাবজেক্ট কিন্তু এক না। হ্যাঁ, এর আগে আমরা যেগুলো উদাহরণ দিচ্ছিলাম দুই জায়গায় সাবজেক্ট এক থাকছিল, তাই না? কিন্তু সবসময় কি দুই জায়গায় সাবজেক্ট এক থাকবে? জি না। স্যার। আচ্ছা, আমাদের লাস্ট নিয়ম কিসের নিয়ম দেখো তো? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ রিলেটিভ প্রোনাউন প্রোনাউন্স। কোনগুলা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই যে হু, হু, হুইচ, ব্যক্তির সাথে রিলেট করার জন্য হু দিই, বস্তু হচ্ছে হুইচ, তাই না, দ্যাট, অনেক কিছু আছে। তো আমরা সিম্পল সেন্টেন্সে জিরান্ড অথবা ভার্ব থ্রি, কমপ্লেক্সে তো বুঝতে পারছো, কমপ্লেক্স হচ্ছে হু, হুইচ, দ্যাট, মানে রিলেটিভ প্রোনাউন গুলো থাকবে। আর কম্পাউন্ডে আমাদের একদম বরাবরের মতো কি এন্ড দিয়ে আমরা এন্ড। সেটাকে, একটু উদাহরণ দিচ্ছি, দেখো। আ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ, মানে অলস জীবনযাপন যে করে, ব্রিংস মিজারি, অভাব বয়ে নিয়ে আসে। একটু লক্ষ্য করো, এ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ, এই যে লিডিং, এইটা এটা নন ফিনাইট ভার্ব না? জি স্যার, আইএনজি জি ভার্ব স্যার। প্লাস আইএনজি। এক্স্যাক্টলি, তাহলে এইটা দেখে তুমি বুঝে যাবা যে আমাদের আসলে কমপ্লেক্স করতে গেলে কাজটা কোথায় করতে হবে। তাহলে তোমার এখন মাথায় কি আসছে, যে এই যে ব্রিংস অলরেডি ফিনাইট ভার্ব আছে, এই অংশে আমি হাত দিব না, আমার হাত দিতে হবে এখানে। তার মানে এই জায়গাতে আমাকে এই লিডিংটাকে কি করা লাগবে, এই লিডিংটাকে আমার ফিনাইট করা লাগবে। ফিনিট। এখন তুমি কিভাবে ফিনাইট করবা? এখন তুমি তো বলতে পারো যে স্যার, আমরা তো একদিন শিখলাম কমপ্লেক্স করার জন্য সাবঅর্ডিনেট ক্লজে আমরা ফিনাইট ভার্ব নেবো, তার আগে আমাদের হচ্ছে সাবজেক্ট লাগবে, তাই না? খুব ভালো কথা। এখন সাবজেক্ট তো এখানে অলরেডি এ ম্যান এই নাউনটা দেয়া আছে, ওর সাথে তুমি কি করবা, রিলেট করার জন্য রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবা। আমাকে বলো, এ ম্যান এর সাথে রিলেট করার জন্য তুমি হু দিবা, হুইচ দিবা, না দ্যাট দিবা, কি দিবা? হু। স্যার হু ভালো উত্তর। হু, এক্স্যাক্টলি, হু ভালো না, ওটাই একমাত্র এখানে অ্যাপ্লিকেবল, কারণ এখানে এ ম্যান হচ্ছে মানুষ, পার্সন, পার্সনের সাথে বোঝানোর জন্য কি দিতে হয়, হু। হু, তাহলে হু। আ ম্যান হু, এখন তো তুমি হু। লিডিং বলতে পারো না, কি বলতে হবে, না। ফিনাইট দিতে লিড। হবে, ফিনাইট, তাহলে কি হবে? টু দিতে পারি এ না ম্যান স্যার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে লিডের সাথে কি যুক্ত হবে? এস। লিডস। আ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি। এটা কি বুঝা গেল? জি স্যার। তাহলে জি এখন স্যার। বলতে পারো স্যার এইটা কমপ্লেক্স কেমনে হয়, কমপ্লেক্স কেমনে হয় তোমাকে একটু বুঝাই দেখো, কারণ অনেকেই এখানে চিন্তা করবে কি, অনেকে চিন্তা করবে যে কমপ্লেক্সে তো দুইটা সাবজেক্ট লাগবে, কিন্তু এখানে তো সাবজেক্ট এ ম্যান, আর এই জায়গাতে ভার্ব হচ্ছে একটা ভার্ব এইটা, আর দুই নাম্বার ভার্ব এইটা, কিন্তু এখানে কথা হচ্ছে এই ম্যান সাবজেক্টটা কেমন নতুন করে এখানে আবার দেওয়ার দরকার আছে কোনো? না। না স্যার, শোন, এই ম্যান, আমরা তো বুঝতে ভার্ব পারছি যে হচ্ছে ওখানে এইটা। ম্যানকে বুঝাচ্ছে। তুমি যদি বলো যে এই লিডস এইটা সাবজেক্ট কি, এই যে হু, এইটার অ্যান্টিসিডেন্টই তো ওর সাবজেক্ট, মানে এখানে আসলে নতুন করে সাবজেক্ট তো না আনলেও আমাদের কোনো ব্যাপার না, কারণ একটা সাবজেক্ট আমরা কমন নিয়েছি, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ইয়ে করি, কম্পাউন্ড করি, কিভাবে করবো বলো? এখানে কি আর হু লিডস এরকম কিছু দরকার আছে? না না। স্যার। এখানে আমাদের এ হু ম্যান। দরকার নেই। আমাদের বলতে হবে এ ম্যান লিডস অ্যান আইডল লাইফ অ্যান্ড, অ্যান্ড দিয়ে দুইটা অংশ যুক্ত করেছে, খুবই সিম্পল জিনিস। দেখো, water, an important vital element of environment, is polluted in various ways. তাহলে এই জায়গাতে আমাদের দেখতেই পাচ্ছ একটা সিম্পল সেন্টেন্স কত বড়, এটা তো সিম্পল সেন্টেন্স তাই না? জি স্যার। জি কারণ স্যার। এখানে একটা সাবজেক্ট আর এই যে একটা ফিনাইট ভার্ব, আর আর দেখো কোনো ভার্ব নেই, আছে? নাই। তাহলে আমাদের এই যে মাঝখানে আমরা এই অংশটাকে, তোমরা যদি মনে রাখো মডিফায়ার আলোচনা, এটা কি একটা অ্যাপোজিটিভ না? এই যে নাউনের পরে ওটা একটা অতিরিক্ত পরিচয় আমরা দিয়েছি, এটা হলো নাউন স্যার সেন্স, অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভটাকে আমরা রিলেটিভ ক্লজ কিভাবে করতে পারি? সিম্পল জিনিস, ওয়াটার এর সাথে হু হবে না হুইচ হবে? হুইস। হুইচ। হুইচ। তাহলে ওয়াটার, হুইচ, আর ওর সাথে যদি তোমার একটা ফিনাইট ভার্ব দিতে হয়, তাহলে তোমার একটা বিভার্ব দাও, তাহলে ওয়াটারের সাথে কি আর হয়, এম হয়, না ইজ হয়?
is is তাহলে water which is an important vital element of environment is polluted in various ways. As simple as that. এটা আমি মডিফায়ার নিয়মে শিখেছিলাম যে কিভাবে একটা অ্যাপোজিটিভকে খুব সহজে আমাদের কি করা যায়, রিলেটিভ ক্লজ করা যায়। এখানে কিছু স্পেশাল হ্যাকস দেওয়া আছে, ওই এন্ড এটা অলরেডি আমি তোমাদের শিখিয়েছি। কম্পাউন্ড করার ক্ষেত্রে, কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা ওই যে দো থাকলে কি করতে হবে, এ থাকলে কি করতে হবে, তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে মানে এই এটাতে মাস্টারি করতে হবে আর কি। এক্সাম্পল স্ট্র্যাটেজি নিয়ে যদি একটু আমি বলি, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু এই টপিকটা অনেক কঠিন অনেকের কাছে, কিন্তু আই হোপ তোমরা লাস্ট দিন যে জ্ঞানটা অর্জন করেছো আর আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা যেভাবে শিখলা, এইভাবে যদি বাদ বাকি গুলো, তোমরা তো আমাকে জাস্ট বলছিলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখাতে, সেক্ষেত্রে আমি প্রথম দিন ওই বেসিক জিনিসগুলো শিখেছি। এখন যদি বলো নেক্সট ক্লাস যে স্যার আমাদের একটু ডিগ্রি বা ভয়েস নিয়েও সমস্যা আছে, আমরা তাহলে ডিগ্রি বা ভয়েস নিয়ে একটা ক্লাস হয়তো হবে, আর না হলে আমরা নেক্সট জি ক্লাস স্যার। হয়তো ফার্স্ট পেপারে কোনো কিছু নিয়ে একটা করতে হবে। কি করবো নেক্সট ক্লাসে? স্যার ভয়েসটা একটু করিয়ে দিন। স্যার অ্যাক্টিভ ডাইরেক্টরির একটু সমস্যা হয় স্যার। ওই দিন তো শুধুমাত্র বলছিলা যে এটা স্যার, এখন সব সমস্যা বের হয়ে আসছে। আচ্ছা ডিগ্রি ভয়েস, ওকে ঠিক আছে, আমি তাহলে নেক্সট আর ক্লাসের একটা জন্য। ক্লাস দেন স্যার, এটার উপর আরেকটা ওকে ক্লাস ওকে দিলে ফাইন, হবে না না? এটাতে আমি নর্মালি যদি ক্লাস নিই, আমি যখন এইচএসসি তে ক্লাস নিই আর কি, এই টপিকটা সাধারণত আমার 1 মাস লাগে সম্পূর্ণ, কারণ তোমাদের আমি যে আজকে সত্য কথা বলি, আজকে যতগুলো জিনিস তোমাদের শিখিয়েছি না, একদম ভালো করে চিন্তা করে দেখো, আমি কিন্তু তোমাদের একদম ফ্রেজ কি জিনিস, ক্লজ কি জিনিস, নন ফিনাইট ভার্ব, ফিনাইট ভার্ব একদম ধরে ধরে শিখেছি না? তো জি এইটাকেই স্যার। আমি 2টা 3টা ক্লাসে ভাগ করি, যাতে ওইটা আরো বেশি সলিড আইডিয়া হয় স্টুডেন্টের। তো ওইটাকে আমি আজকে, আর আমি চাইলে কিন্তু এটা না শেখাতেও পারতাম, আমার কাছে অলওয়েজ দেয়ার ইজ ওয়ে, আমি জাস্ট তোমাদের রুল তুলে দিব যে এটা থাকলে তুমি এটা বসাবা, নর্মালি টিচাররা যেটা করে আর কি। এবার আমার কাছে মনে হয় ওইটা খুব একটা তো তোমাদের জন্য ইফেক্টিভ হবে না, কি লাভ আমার ওইটা শেখায় যদি তুমি এটাতে ভালো ইয়ে না করতে পারো, অযথা আমার টাইমটা নষ্ট, তোমাদেরও টাইম নষ্ট, দরকার নাই। সো এই টপিকটা দরকার আছে আরেকটা ক্লাস, ঠিক আছে আমরা তাহলে নেক্সট ক্লাসে যাবো। এখন টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি বলি, এই টপিকে তুমি সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট ব্যয় করবা, হাইস্ট 10 মিনিট, ঠিক আছে? কারণ যেহেতু 5 মার্কের প্রত্যেকটা টপিকে পূর্ণমানি 5, পুরো প্যাসেজ তো তুলতে হবে না তাই না, আমাদের শুধু কি করবো এবিসি দিয়ে আমার উত্তরগুলো লিখবো, আনসার যেটা কঠিন মনে হবে ওইখানে আটকায় থাকবে না, মানে মনে করবা যে, একটা না পারলে আমি কিভাবে হবে, 1 মার্ক চলে যাচ্ছে, ওইটা হয়তো ওই মোমেন্টে তোমার মনে পড়ছে না, তখন তুমি স্কিপ করে পরেরটা চলে যাও, পরে একদম লাস্টে মাথা ঠান্ডা করে একটু কাম কোয়াইট রিল্যাক্স হয়ে তারপরে ওটাতে আবার আসবা, পারলে ভালো, না পারলে আল্লাহর কাছে দিয়ে দিবা। আচ্ছা, আর খাতা যখন জমা দিবা, মানে রিভিশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন যে করবা, ডিড আই চেঞ্জ দ্য মিনিং, আমি কি মিনিং পরিবর্তন করে ফেলছি, কারণ ট্রান্সফরমেশন আমরা জানি মিনিং কিন্তু পরিবর্তন হলে 0, এটা দেখবা। 2 নম্বরে, ইজ দ্য টেন্স কনসিস্টেন্ট, টেন্স যেটা হওয়া উচিত, যদি ধরো কমপ্লেক্স একদিকে পাস্ট অন্যদিকে প্রেজেন্ট দিছো, তাহলে তো ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? এদিকে প্রেজেন্ট ওদিকে কুড দিয়ে দিছো, ঝামেলা। আচ্ছা 3 নম্বর, ডিড আই রিমুভ দ্য লিঙ্কার্স প্রপারলি, কমপ্লেক্স থেকে তুমি যখন সিম্পল করছো বা কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করছো, আমরা কিন্তু জানি যে সাবঅর্ডিনেট কনজাংশনটা কি করতে হয়, উঠাই দিতে হয়, তো এটা রিমুভ করছো কিনা ঠিক মতো এটা চেক করবা। এন্ড ফাইনালি বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকো।